on right time. And that's what it is. Jago FM 94.4. The Viral Show. Brought to you by Pran Fruito. The Viral Show. Viral Show. হ্যালো এভরিওয়ান, আমি উৎস অ্যান্ড অবশেষে লাইফে প্রথমবার সুন্দরী কেউ আমার ইন্টারভিউ নিচ্ছে। সো হ্যাঁ, একটু তো ভয় লাগছে, মানে মনে হচ্ছে যে প্রথমবার ইন্টারভিউ দিতে আসছি লাইফে, সো একটু নার্ভাস। আর হ্যাঁ, আমাকে অনেকেই চেনেন না, বাট তাকে সবাই চেনেন। সো সে আমাকে বলছে যে আমাকে দেখতে ঠিকঠাক লাগছে কি না, সেটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে তাকে দেখতে কেমন লাগছে। আর হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট বক্সে শুরু হয়ে যান, যেটা করেন আপনারা। All the best. So Alright, welcome to Jago FM 94.4. This is me RJ Shamridhan, চলছে The Viral Show brought to you by Pran Fruito. একটা বিষয় হচ্ছে, একটা ছেলে যে আজকে আমার গেস্ট, যার আসলে মেয়ে পটানোর সব ধরনের গুণাবলী আছে, গুণাবলী বৈশিষ্ট্য সব ধরনের আছে, সে খুব ভালো করে জানে। আমি প্রথম থেকেই লক্ষ্য করছি যে তার কথা বলার স্টাইলের মধ্যে সে চোখের দিকে তাকিয়ে কথা বলে, এবং মেয়েরা এটা খুব নোটিস করে যে চোখের দিকে তাকিয়ে কথা বললে মেয়েরা খুব পছন্দ করে। নাম্বার 2 হচ্ছে, তার প্রতি আমার অবজারভেশন হচ্ছে সে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করে মেয়েদেরকে। সো আমাকে যেহেতু অ্যাপ্রিসিয়েট করেছে, প্রথমে আমি গলে গিয়েছি। তবে এটা ভাববেন না যে আমি তাকে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা থেকে বিরত থাকবো, একদমই না। এখানে অনেক অ্যাটাকিং কোয়েশ্চেন হবে, অনেক কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হবে, যদিও তার কন্ট্রোভার্সি একটু কষ্ট করতে হয়েছে আমাকে বের করতে। কেমন আছো? এই তো। তুমি বলবো না আপনি বলবো? তুমি বলবো। আচ্ছা, ঠিক আছে। কি বয়স কত আপনার? আমার বয়স, আগে বয়স শুনে নেই। আমার অ্যাজ ফার আই রিমেম্বার, যখন আমার বয়স 17 বছর ছিল, তখন আমার এবং আমার বয়সের ব্রেকআপ হয়ে যায়। এরপরে ওর মতো বাড়ছে। গত বছর 18 বলেছিলেন, মানে 2 বছর আগে, মানে 18 বয়সে ব্রেকআপ হয়েছে এরকম বলেছিলেন। হ্যাঁ, ওইরকম 17-18 বয়সে, মানে ওরকম একটা টক্সিক রিলেশনশিপ ছিল, বয়সের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সো হ্যাঁ, ওরকম 10 বছর যাবত, আমি গত 10 বছর যাবত 18। কিসে পড়ছেন, 9 না 10? দেখি, উপর থেকে নিচে। উপর থেকে নিচে পড়ছেন? নিচ থেকে উপরে কখনো ওঠার চেষ্টা করেননি? উঠতে দেয় না বাঙালি। আচ্ছা, এনিওয়েজ, আপনার সাথে কথা বলবো, তবে তার আগে আপনি বলি, ঠিক আছে? যেহেতু একটা ফর্মাল শো, আপনিই বলি। আপনি আমাকে একটু বলেন তো, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের নাকি বিয়ে হয় না? বিয়ে তো সবাই করছে, কন্টেন্ট ক্রিয়েটররা ধুমায় বিয়ে করছে। না, তারপরও মানে মায়ের কাছে যদি যান, তাহলে নাকি শুনলে যে কন্টেন্ট ক্রিয়েশন করে, তখন নাকি বিয়ের প্রস্তাব বাতিল হয়ে যায়, বা গার্লফ্রেন্ড বলতে পারে না। মানে ধরেন আপনার একজন গার্লফ্রেন্ড আছে, সে আসলে রাস্তায় গিয়ে কি বলবে, মানুষের কাছে গিয়ে কি বলবে, আমার হাজবেন্ড কি করে, আমার বয়ফ্রেন্ড কি করে? কন্টেন্ট ক্রিয়েশন এটা আসলে কি আদৌ বলা লাগে? এখন কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আর হচ্ছে মেয়ের বাবা রাজি না হলেও মেয়ের মা রাজি হয়ে যাবে আমার ক্ষেত্রে। কেন রাজি? মাকেও এরকম পটাবেন আপনি? আশ্চর্য, পটানোর কি আছে? পটানো ইজ আ রং ওয়ার্ড। এবং আপনি একটু আগে বললেন না আমাকে যে হচ্ছে ছেলেটা চোখের দিকে তাকিয়ে কথা বলে, তো চোখটা কি চোখে থাকাটা স্বাভাবিক না অন্য কোথাও যাওয়ার চেয়ে? আচ্ছা, সেটা বুঝেছি। এটা হচ্ছে আপনার কনফিডেন্স অনেক ভালো, এই জন্য আপনি চোখের দিকে কথা বলতে পারেন তাকিয়ে। অনেকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, তাদের কনফিডেন্স লো আছে। আমি বলছিলাম যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার বিয়ে করতে কোনো সমস্যা হয় কিনা, বা প্রেমিকার এমন হয়েছে যে ব্রেকআপ টেকআপ হয়ে গেছে কখনো? আই এম আ গুড ম্যান টু লাভ, সো আমার কখনো এরকম সমস্যা হয়নি। আর বিয়ের কথা, আপনি ডাবল টাইমিং করেন? ডাবল টাইমিং, ট্রিপল টাইমিং? এত টাইম কোথায় আসলে? আচ্ছা, তো কি মাল্টি টাইমিং? টাইম কোথায়? টাইমিং করার জন্য যে টাইম লাগে। কি করেন সারা রাত? কি করেন সারা রাত? কি করি, গেম খেলি, আমার ফ্যান গার্লসদের টাইম দেই। যারা ফ্যান গার্লসদের টাইম দেন? কিভাবে টাইম দেন তাদেরকে? গ্রুপ করে ফেলছেন? গ্রুপ বলতে টেলিগ্রাম চ্যানেল আছে, আর অনেকে অনেক রকম সমস্যা নিয়ে আমার সাথে কথা বলে, তাদের সাথে কথা বলে। মেয়েদের সমস্যার সমাধান করেন আপনি? শুধু মেয়েদের বললে ভুল হবে, বাট ছেলেরা কেন জানি আমাকে কম নক দেয়। আমি তাদেরকে সবসময় বলি যে আসলে একটা মেয়ের কথা শোনার জন্য অনেক ছেলে আছে। মেয়েদের কি ধরনের সমস্যার সমাধান করতে পারেন আপনি? সমস্যা সমাধান করাটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে শারীরিক নাকি মানসিক? শারীরিক সমস্যা সলভ করার ক্যাপাসিটি আমার আছে বলে আমার মনে হয় না আসলে। আচ্ছা, তাহলে আপনার মানে শারীরিক ক্যাপাসিটি নেই? না, আমি বলছিলাম যে আপনি মেয়েদের সমস্যা কিভাবে সমাধান করেন? আমাদের কথা হচ্ছে যে আমাদের কথা শোনার মানুষ থাকে না। সো আমাদের ম্যাক্সিমাম, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা কথা বলতে অনেক পছন্দ করি এবং কথার মাঝখানে থামাই দিয়ে অ্যাডভাইস দিতে পছন্দ করি, কিন্তু চুপচাপ কথা শোনার মানুষ খুব কম আছে। সো কেউ যদি সামনে বসে জাস্ট কথাগুলো চুপচাপ শোনে, অর্ধেক সমস্যা এমনি সলভ হয়ে যায়। টেলিগ্রামে কি আপনি ভিডিও কলে কথা শোনেন মানুষের? টেলিগ্রামে তো না,
আমি ইনস্টাগ্রামে। এটাকে ভিডিও কল নাকি অডিও কলে কথা বলে ম্যাক্সিমাম, যদি প্রবলেমটা মেজর হয় তো অডিও কলে কথা বলি। তারপরে আপনি সমাধান কিভাবে দেন? ওই যে কথা শুনি, জাস্ট অর্ধেক সমস্যা এমনি সলভ হয়ে যায়। কথা শুনলেই সমাধান হয়ে যায়? হ্যাঁ। এত সময় আপনার মানে মেয়েদেরকে ফোন দিয়ে তারপরে তো মেয়েদেরকে আমি ফোন দিই না, তারা আমাকে ফোন দেয় এবং তারা আপনাকে ফোন দেয় আর আপনি রিসিভ করে তারপর তাদের সমস্যা শোনেন। এটা কি ভলান্টিয়ারি করেন নাকি টাকা নেন এর বিনিময়ে? না, টাকা নেই না, ভলান্টিয়ারি। আচ্ছা, কি ধরনের সমস্যা আসে আপনার কাছে? একটু বলেন না, দু একটা যদি বলতেন। আসলে কি আমরা বাংলাদেশের আমাদের কিন্তু সাইবার সেফটি অনেক কম। সো বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ে এই একটা সাইবার ইনসিকিউরিটিতে ভোগে। আর তারপর এখন এআই আসার পর প্রায় কিন্তু ডিফেক করে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই যে গত এক সপ্তাহে মনে হয় 4টা মেয়ে আমাকে টেক্সট করেছে জাস্ট টু টেল মি দিস, যে তাকে এআই দ্বারা জেনারেট করা ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। এবং তারা এমন একটা... আপনি কি ডিবিতে চাকরি করেন? নো। আচ্ছা, তারপরে সো ব্যাপারটা কি হয়, এই মেয়েগুলোর বয়স অনেক কম। এই যে ডিবির কথাটা আপনি বললেন, এই যে তারা ডিবির কাছে যাবে, 999 ফোন দেবে না পুলিশের কাছে যাবে, এই জিনিসটাই তারা জানে না, তাদেরকে তো জানানো হয়নি, রাইট? এবং তারা আরো একটা ভয় পায় যে ফ্যামিলিও তো বুঝবে না যে এআই জেনারেটেড ছবি না কি হয়েছে, তোকে বলছি সোশ্যাল মিডিয়াতে যাইতে, আরো ফেসবুক ইউজ কর। এই ধরনের কথাগুলো পরিবারের কাছ থেকে আসে। সো কোথাও যেতে পারে না, প্লাস আশেপাশের মানুষও জাজ করে। এরকম একটা গ্রামের মেয়ে, ও কিভাবে জানবে যে, বা গ্রামের মানুষ তো অতটা বোঝেও না যে এটা এআই জেনারেটেড নাকি কিভাবে, ওরা জাস্ট ছবিটা আসছে, দেখতেছে, মজা করতেছে, এটাই। সো এই জিনিসগুলো শুনতে হয় তাকে। প্রথমে হচ্ছে তাদের এই একটা মেয়ের জীবনে যখন এই ঘটনাগুলো ঘটে, তার ছবি যখন ভাইরাস, তার মানসিক অবস্থা কি থাকে। তো প্রথমে তার কথাগুলো শুনে তাকে মানসিকভাবে ঠান্ডা করতে হয়, এরপর আস্তে আস্তে বলতে হয় যে তুমি 999 ফোন দাও, বা পুলিশের কাছে যাও, বা কোনো বড় ভাইয়ের কাছে যাও, বা তোমার পরিচিত যে আছে, বড় বোন আছে, স্কুলের কোনো বা কলেজের কোনো বড় বোন থাকলে তার কাছে আগে আলোচনা করো। এইভাবে জিনিসটা আস্তে আস্তে করতে হয়। কিন্তু ইনস্ট্যান্ট যখন কারো ছবি ভাইরাল হয়, তখন তার মানসিক পরিস্থিতি যেটা হয়, এটা আসলে যার সাথে হয় সেই জানে। আপনি তো তাহলে একটা ডিবিতে চাকরি নিতে পারেন। মানে ধরেন এত সোশ্যাল ওয়ার্ক করতেছেন, সবকিছু এআই জেনারেটেড, বা যারা আসলে ফেসবুক ইনস্টাগ্রামে যারা আসলে বিপদের সম্মুখীন হচ্ছে সেই মেয়েদেরকে হেল্প করছেন। আমাকে কেন চাকরি নিতে হবে? কেন উইদাউট রেমুনারেশন কাজটা করতেছেন? মানে এত ভালো একজন মানুষ, আমি সেটাই আসলে প্রমাণ করতে চাচ্ছিলাম। ভালো মানুষের কিছু নেই, জাস্ট আমাদের প্রত্যেকেরই একটা... ছেলেদের ভিডিও বের হয় না, ওনাদেরকে হেল্প করেন না? আপনি কি একটা ছেলেকে নগ্ন অবস্থা দেখতে ইন্টারেস্টেড? সেটা আমাকে কেন বলছেন? মানে আমি জিজ্ঞেস করছি যে ছেলেদেরকে এরকম প্রবলেমে ফেস করলে হেল্প করেন না? এটা আসলে ছেলেদের অনেক কম হয়, কারণ আপনি দেখেন, কারণ ডিমান্ড বুঝতে হবে, তাই না? আচ্ছা, অনলি ফ্যান্সে তো মেয়েদের ডিমান্ডই বেশি। সো একটা ছেলের ইন্টারেস্ট অনেক বেশি একটা মেয়ে কই অবস্থা। তাহলে আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে বেশ ভালো কাজ করছেন। আমি সত্যিই অ্যাপ্রিশিয়েট করি আপনার এই কাজকে। এবং এটা প্রতিদিন তাহলে আপনার সময়ের মধ্যে, আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন, আমি যতটুকু জানি আর্কিটেকচার নিয়ে কাজ করছেন, পড়ালেখা করছেন, ফাইনাল ইয়ার? জি, ফাইনাল ইয়ারে। এবং সেই সাথে সাথে আপনার পরিবার আছে, সেই সাথে সাথে আপনার নিশ্চয়ই পার্সোনাল লাইফও আছে, সেই সাথে সাথে আবার মেয়ে ফ্যান্সদেরকে সময় দিচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে কিভাবে মানে হ্যান্ডেল করেন, কিভাবে সবকিছু টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করেন? হ্যান্ডেল করার আসলে কিছু নেই। কতক্ষণই টাইম দেন তাদেরকে দিনের, প্রতিদিন? যেমন এই যে একটু আগে আমি আসছিলাম গাড়িতে, সো আস্তে আস্তে কয়েকজনকে রিপ্লাই করেছি, এই আর কি। এইভাবেই টাইমটা ম্যানেজ হয়ে যায়। রাতে হয়তো বা ঘুমানোর আগে কয়েকটা টেক্সট চেক করি, যদি কোনো মেজর কোনো কিছু থাকে তাহলে বলি যে ফোন দাও, আমি কথা বলছি সরাসরি। বা গতকালকে রাতেও হচ্ছে ওর ফ্যামিলিতে অনেক সমস্যা হয়ে গেছে, একটা মেয়ের ওর এই ছবি নিয়েই সমস্যা হয়েছে, এবং ওর বাবা মা বুঝতে যাচ্ছে না। সরাসরি তার বাবা মার সাথে কথা বললাম, তার বাবাকে বুঝিয়ে বললাম যে আঙ্কেল আসলে এই ছবিগুলো আপনার মেয়ের ছবি না, এটা যে কোনো মেয়ের সাথে হতে পারে। তো আঙ্কেল তো একটু মানে অন্য মানসিকতার ছিল, মানে একটু আমাকেও দিছে। কি বলছে অনেক কিছু, যে তোমাদের জেনারেশন, তোমাদের তো কোনো কিছু ঠিক ঠিকানা নাই, তোমাদের কোনো ইথিক্স নাই, অনেক কিছুই তারা বলে, শুনতে হয়। তারপর আঙ্কেল বুঝলাম আসলে আঙ্কেল এটা যারা করেছে তারা খারাপ মানুষ। সেটা দেখেন, আপনার মেয়ের সাথে যদি অনলাইনে কিছু না হয় অফলাইনেও হতে পারতো। আপনি কিন্তু দেশের অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ, মেয়েরা কিন্তু রাস্তায়ও সেফ না। বাহ, চমৎকার। আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলছি, তাহলে আমরা একটু সমসাময়িক ঘটনা নিয়েও কথা বলি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটা বাস, আমি যদি ভুল না করে থাকি, সেখানে ডাকাত দল সংঘবদ্ধভাবে এক নারীকে ধর্ষণ করেছে, একজন অথবা দুইজন নারীকে। এই ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? প্রতিক্রিয়া বলতে আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই আপাতত, সো আমি দেখলাম আপনি আমাকে ব্লক দিয়েছেন, ভাবছিলাম ফার্স্টে। না, আমার সব হ্যাক হয়ে গেছে। আচ্ছা, সব হ্যাক হয়ে গেছে? হ্যাঁ। কি হ্যাক হয়েছিল? ফেসবুক আইডি হ্যাক হয়েছিল, আইডি থেকে পেজ হ্যাক হয়েছিল, পেজটা ফেরত আনতে পেরেছি, কিন্তু আইডিটা এখনো আসেনি। এই যে রেপিস্টরা এখনো আবার সক্রিয় হচ্ছে, মাঝখানে কিন্তু আমরা অনেকদিন দেখিনি এই বিষয়গুলো, এগুলো নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি?
প্রতিক্রিয়ার তো কিছু নেই এখানে, হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানি না আপনি নিউজটা শুনেছেন কিনা, যেখানে এই ঘটনাটা ঘটেছে বাসের অন্যান্য যাত্রীরা শুনছিল কিন্তু তারা আসলে ভয়ে সামনে এগিয়ে যায়নি বা ওই মেয়েটাকে বাঁচাতে যায়নি, এই ধরনের ঘটনাও ঘটেছে। এটাই আমি বলতে যাচ্ছিলাম, এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আমি কমেন্টসে দেখলাম, আমার কমেন্টে একজন পোস্ট করেছে যে ওখানে আরও 10 জন নারী এবং 5 জন নাকি বাচ্চা ছিল এবং সাথে পুরুষ, অন্যান্য পুরুষরা ছিলেন এবং কেউ এগিয়ে যায়নি। সো আসলে এটাই আসলে হয় যে আমি দেখেছি যে পাশে একজন ছিনতাই করছে, ছুরি দেখায়, বাট রাস্তার আশেপাশে লোকজন তাকায় আছে, এরকম অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে আসে। সো নিজের প্রাণেরও একটা ভয় আছে, আমি তাদেরকেও দোষ দিতে পারবো না কমপ্লিটলি। তারাও হয়তো বা এটা করছে, আমি থামাতে গেলে আমার বউয়ের সাথে হতে পারে, আমি থামাতে গেলে আমার মেয়ের সাথে হতে পারে, এরকম কোনো কিছু। এবং আমার এই যে পেজটা হ্যাক হয়ে গেল, এরকম হতেও পারে যে আমি হয়তো বা কোনো মেয়েকে সাহায্য করেছি, তারই কোনো যে হয়তো বা তারই কোনো প্রাক্তন বা যে এই যাকে আমি সমস্যা ক্রিয়েট করেছি বা যে সমস্যা ক্রিয়েট করেছিল মেয়েটার, সেই রিভেঞ্জ নিছে আমার উপরে। আচ্ছা, এটা কিন্তু হতেই পারে। সো তাকেও আমি দোষ দিতে পারবো না। এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তাহলে এরা ছাড়া আসলে ইয়ে করা যাবে না। এবং আমাদের তো আর আমেরিকার মতো সবার গান অ্যালাউড না। শুধু তাই নয়, আমি যতটুকু জানি যে যারা রেপিস্ট তারা হচ্ছে জামিনে মুক্তি পেয়েছে গতকাল। সেটা আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, বেশ ভালো। আমরা একটু আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি প্রেম বিশেষজ্ঞ নাকি? এটা অনেকে বর্তমানে কমেন্ট করছে। আমি আসলে কোনো বিশেষজ্ঞই না, আমি জাস্ট জ্যাক অফ এভরিথিং কিং অফ নান, ব্যাপারটা এরকম। আমার কাছে বিভিন্ন রকম আর্টিকেল যখন সামনে আসে, যখন কোনো ইন্টারেস্টিং টপিক আমি পাই পড়তে তখন যখন মনে হয় এটা নিয়ে আমার কথা বলা উচিত, কথা বলি। এই যে এত পড়ালেখা করেছেন মানে প্রেম নিয়ে, তো আর্কিটেকচার পড়েন কখন, বা প্রেম নিয়ে কোনো সার্টিফিকেট পেয়েছেন কিনা, কার কাছ থেকে পেয়েছেন? একজন আর্কিটেক্টই জানে হ্যাঁ, কিভাবে ভালো বাসা দিয়ে ভালো বাসা বানাতে হয়। ভালোবাসা তো সেটা আপেক্ষিক ব্যাপার। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনার সাথে কথাই পারবো না আমি জানি। আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে প্রেম নিয়ে এত বিশেষ মানে গবেষণা কেন আপনার? অন্য কিছু নিয়েও তো হতে পারতো। দেখি যে প্রেম নিয়ে অনেক পটু আপনি। পটু বলা যাবে না আসলে, এতটুকু বয়সে দেখে তো মনে হচ্ছে না বেশি বয়স। 18 হয়েছে, 18 তো হয়েছে বললেন। যাই হোক, যেহেতু ফাইনাল ইয়ারে 24 25 28 বছর। 28 বছর, ইয়েস। ওকে, থ্যাংক ইউ বয়সটা বলার জন্য। আমি শাহরুখের ফ্যান, সো আমার বয়স বাড়বে না। 28 চলতেছে। আচ্ছা, 28 বছর বয়স। তো সেক্ষেত্রে এই যে প্রেম নিয়ে গবেষণাটা কিভাবে হলো? 28 বছরে কয়টা প্রেম করেছেন আপনি? প্রেম 2টা আসছিল জীবনে, যাই হোক। এখন যেটা গবেষণার ব্যাপার সেটা হচ্ছে, দেখেন আমরা আর্কিটেক্ট যারা বা আর্কিটেকচার স্টুডেন্ট যারা, আমাদের কিন্তু একটা স্পেস ডিজাইনের সময় ইমোশন নিয়ে ভাবতে হয় যে এই স্পেসটাতে একটা মানুষ পা রাখার পর সে কি ফিল করবে, সে কি দেখবে। একটা রুম, এই যে রুমটাতে আমরা বসে আছি, এই রুমটা একটা রেডিও FM এর রুম, এখানে ঢোকার পর আমার কি ফিল হবে, এটা কিন্তু এই রুমের ইন্টেরিয়রের উপর ডিপেন্ড করে। সো আমাদেরকে ইমোশন নিয়ে ভাবতে হয় এবং এই কারণেই এই সাইকোলজি নিয়ে আমাদেরকে অনেক স্টাডি করতে হয়। শুধু সাইকোলজি না, আমাদের আর্ট নিয়ে স্টাডি করতে হয়, স্টোরি নিয়ে পড়তে হয়, অনেক কিছু নিয়ে পড়তে হয়। সো আমার সাইকোলজির উপর ইন্টারেস্টটা বেশি চলে যায়। সো আমি পড়া শুরু করি এবং যখন পড়া শুরু করি তখন বয়স একটু কম ছিল, প্রেমের দিকে ঝোঁক ছিল, সো প্রেম নিয়ে পড়া শুরু করি। সো এইভাবেই আর কি শুরুটা হয়। এখন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মানে সাবজেক্ট প্রেম এরকম? আপনি একটা সাবজেক্ট খোলেন, আমি ভর্তি হতে ইচ্ছুক। ও আচ্ছা, আমার ইউনিভার্সিটিতে। আচ্ছা, নিশ্চয়ই আমি খুলবো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ইন্টারেস্টিং লাগলো, আমি একটু গভীরে যেতে চাই। আর্কিটেকচার অনুযায়ী বা আপনার ইন্টেরিয়র অনুযায়ী মানুষের ইমোশন কাজ করে সেই জায়গায়? অবশ্যই ইমোশন কাজ করে। আচ্ছা, তাহলে এমন যদি হয় যে আমি পরকীয়া নির্মূল করতে চাই, তাহলে কি ধরনের আর্কিটেকচার আসলে আমাকে করা উচিত? পরকীয়া নির্মূল করতে চাই মানে আপনার প্রথম প্রশ্ন আসছে এটাই, মানে কি আপনি রিসেন্টলি কি চিটেড হইছেন বা কোনো কিছু? আগে সেটা বলুন। না, কেন আপনি সবসময় মানুষের মেয়েদের সমস্যা কেন মানে খুঁজতে যান? আমার কোনো সমস্যা নাই। না মেয়েদের, আমি হ্যাপিলি সিঙ্গেল। আচ্ছা, হ্যাপিলি সিঙ্গেল, ওকে, যাক, গুড ফর মি। তো ব্যাপারটা জাস্ট ওকে। আচ্ছা, তো আপনি তাহলে একটা কাজ করতে পারেন, পরকীয়া আটকানোর চাইতে আমি একটা কাজ করে দিতে পারি যে আমি এইভাবে কেমন ডিজাইন হওয়া উচিত? না আমি আটকানোর জন্য না, আমি এটাকে আপনার জন্য স্পেসিফিক্যালি আপনার জন্য এটা বলতে পারি যে আপনি একটা কাজ করেন, আমি ব্যাক ডোরটা খুব সুন্দর করে ডিজাইন করে দিব। যদি আপনার হাজবেন্ড সামনে থেকে আসে, আপনার বয়ফ্রেন্ড পিছন দিকে চলে যেতে পারবে, সেটারও পাবেন, এরকম ভাবে আমি ডিজাইন করে দিতে পারবো। ও আচ্ছা, এটা কি পরকীয়া তো নির্মূল হবে না, এটা তো পরকীয়া উদ্বুদ্ধ করা হবে। এইটা নিয়ে আসলে আমি ভাবছিলাম রিসেন্টলি, ব্যাপারটা হচ্ছে নির্মূল করা যায় এমন ভাবে যে বয়ফ্রেন্ড ঢুকলেও যেন চারিদিকে একদম টু 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 করে শব্দ বাজতে থাকে, এরকম কোনো একটা ব্যাপার করা যায় না? হ্যাঁ, এটা করে দেওয়া যাবে, কিন্তু আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম, পরকীয়া মুক্ত বাড়ি নাম হবে, তাই না?
কাইন্ড অফ এখন মানে ব্যাপারটা কি যার ইচ্ছা আছে তাকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। তার কপালের উপর যদি সিসি ক্যামেরা আপনি বিল্ড করে লাগাইও দেন, তাও সে যেভাবে হোক করবেই, মানে যার করার সে করবেই। আচ্ছা। আর পরকীয়ার আরও একটা কারণ যদি আমি বলি যে আমরা এই যে মনোগ্যামি বা হচ্ছে এক পুরুষে বা এক নারীতে আসক্ত জিনিসটাকে এমনভাবে গ্লোরিফাই করছি, কিছু মানুষ কিন্তু থাকে যারা মেন্টালি পলিগ্যামি, যারা একাধিক পার্টনার রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই নাকি? পলিগ্যামি, কারণ আপনি দেখেন একটা সময় কিন্তু এই পলিগ্যামির ব্যাপারটাকে কিন্তু গ্লোরিফাই করা হতো। রাজাদের কিন্তু অনেক রানী থাকতো, রানীদেরও কিন্তু অনেক দাস থাকতো। দাস থাকতো এবং দাস মানে সরাসরি বলতে পারছি না, দাস থাকতো। তো এবং এটা কিন্তু একটা সময় গ্লোরিফাই করতো, এবং এই কারণেই কিন্তু বিভিন্ন ধর্মে বহু বিবাহের অনুমতি দেওয়া আছে। বিশ্বের বহু ধর্মে কিন্তু এই বহু বিবাহের অনুমতি দেওয়া আছে। এমনকি বিভিন্ন জায়গায় মেয়েদেরকেও অ্যালাউ করা আছে, তারা একাধিক বিয়ে করতে পারে। বিভিন্ন রকম কালচার আছে, ইন্ডিয়ার কয়েকটা প্রদেশেও আছে, বাংলাদেশেও যারা সাঁওতালে সম্ভবত এরকম একটা আছে, একটা মেয়ে চাইলে 2টা বিয়ে করতে পারে সম্ভবত, আমি নট শিওর। তো একটা এই পলিগ্যামি জিনিসটা রিয়াল বলেই কিন্তু ধর্মে বা কালচারে এই জিনিসটা উল্লেখ আছে বিভিন্ন শুরু থেকেই। তো এখন এসে আমরা এই মনোগ্যামি বা এক পুরুষে বা নারীতে আসক্ত ব্যাপারটাকে এমনভাবে গ্লোরিফাই করছি, তো যারা মনে মনে বা মেন্টালি পলিগ্যামি, তারা স্বীকার করছে না যে আমি পলিগ্যামি। তারা কি করছে, তারা তো পলিগ্যামি, মন থেকে পলিগ্যামি। সো তারা কি করছে, ওই কমিটমেন্ট দেখায় বিভিন্ন মানুষের সাথে নিজেকে হাইড করে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পার্টনারের সাথে মেলামেশা করছে। কিন্তু এই জিনিসটা যদি ওপেন হতো যে ভাই তুমি বলো তুমি কি, তো সে যদি স্বীকার করতো যে আমি পলিগ্যামি, তার মতো কিন্তু সে যদি ছেলে হয়ে থাকে, তার মতো অনেক মেয়েও আছে পলিগ্যামি, বা সেই মেয়েটা যদি পলিগ্যামি হয়ে থাকে, তা অনেক ছেলে আছে পলিগ্যামি। তো তারা কিন্তু নিজেদের মতো থাকতে পারে। এই কারণে কিন্তু ওপেন ম্যারেজ সিস্টেমটা চালু করা বা কিছু একটা চালু করা যাদের পলিগ্যামি তাদের জন্য। মানে আপনি কি তাহলে পলিগ্যামিটাকে সাপোর্ট করছেন? সাপোর্ট করার কি আছে, আপনি যদি মেন্টালি মানে এটাকে ওপেন করে দিলে হয়তো বা এই জিনিসটা আরো বেশি, আমার মনে হয় সবার অনেস্ট থাকা উচিত, একদম অনেস্ট থাকা উচিত। আমি পলিগ্যামি আমি বলবো যে আমি পলিগ্যামি, অনেস্ট থাকা উচিত। আপনি একজন মনোগ্যামি মানুষের মন কেন ভাঙবেন? সে তো আপনাকে সত্যি ভালোবেসেছিল, তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনি তাকে কেন ইউজ করবেন? ব্যাপারটা এরকম না। তার চাইতে আপনি বলেন, আপনি অনেস্টলি স্বীকার করেন যেটা আপনি। ইটস আ গুড পয়েন্ট। আচ্ছা ধরেন আপনার জীবনে এরকম হলো যে একজন মেয়ে আপনাকেও পছন্দ করে, আরেকজনকেও পছন্দ করে, আপনাকেও বিয়ে করতে যায়, তাকেও বিয়ে করতে যায়, আপনি কি করবেন? আমি তো পলিগ্যামি না। আপনি মনোগামী, তাই তো? মানে আপনি তাকে বিয়ে করবেন না? তার মতো অনেকে আছে, সেই অ্যাকচুয়ালি আমাকে বিয়ে করবে না। যারা পলিগ্যামি থাকে তারা আসলে কমিটমেন্ট চায়ও না সেরকম একটা, মানে তারা বিয়ে করে না, করে বাট সেরকম একটা চায়ও না, করে না বলে ভুল হবে। আচ্ছা এই যে কাউন্সেলিং টাইপের যে ভিডিওগুলো করেন বানান, এগুলো কোথা থেকে আসলে আপনি দীক্ষা গ্রহণ করলেন? না, তালিম কোথা থেকে নিলেন? না, দীক্ষা গ্রহণ করিনি। ব্যাপারটা হচ্ছে একটা টপিক আসার পরে অসংখ্য ইউটিউব ভিডিও আছে, গুগল আর্টিকেল আছে, সেগুলো একটু স্টাডি করা লাগে, ঘাটাঘাটি করা লাগে, এবং সেইগুলো বাংলাদেশি কনটেক্সটে বসানো লাগে। কারণ বেশিরভাগ রিসার্চ আর্টিকেল তো আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপরে বেস করে, তাদের মেন্টালিটির উপর বেস করে। সো আমি চাইবো যারা বাংলাদেশের সাইকোলজি নিয়ে কাজ করে, যারা সাইকিয়াট্রিস্ট আছেন বা যারা সাইকোলজির প্রফেসর আছেন, তারা এই ছোট ছোট টপিকগুলো যেগুলো আমরা ইগনোর করে যাই, সেগুলো বাংলাদেশি কনটেক্সটে লেখা শুরু করেন একটু প্লিজ। আচ্ছা অনেক সাইকোলজিস্টরা বলতে শুনেছি, আপনাকে আজকে ডাকার পেছনে এটা রিজন আমি বলেই দিই। একজন সাইকোলজিস্ট আমার সাথে কথা বলছে এবং বলছে যে উৎস আমাদের ভাত মেরে খাচ্ছে, তার কোনো প্রফেশনাল ডিগ্রি ছাড়াই সে নিজেই কাউন্সেলিং শুরু করেছে। তো আমাদের ভাত মেরে খাচ্ছে, এখন এটার বিচার করে দাও তুমি। এখন আপনি কি বলবেন? না, আমি তো আমি বিচার করার কেউ না, আমি তো কাউকে কাউন্সেলিং করাই না। আমি ইনবক্সে তাদের সাথে কথা বলি যাদের একটা সার্টেন সমস্যা নিয়ে কথা বলে। কোনো মানসিক সমস্যা সলভ করার আমি কে? কিন্তু আপনি তো কাউন্সেলিং ভিডিওগুলো বানাচ্ছেন। কাউন্সেলিং ভিডিও বানাচ্ছি না, আমি ফ্যাক্টস বলে ভিডিও বানাই, যে এইটা গুগলে আছে, এই ফ্যাক্টস। আপনি যদি সব মানে এখন আপনাকে সবাই পছন্দ করে, যারা পড়ালেখা করছে সাইকোলজি নিয়ে, তাদের তো আসলে রোগী কমে যাচ্ছে। রোগী তো আমার কাছে আসে না, আমি তো দেখলাম না কোনো রোগী আমার কাছে আসছে। আচ্ছা, আর যারা মানসিক সমস্যায় আছে বা মানসিক চিন্তাগ্রস্ত আছে, তারা তো আসলে আপনার কাছে আসবে না, আমার কাছে আসে না। পরিচিতি বেশি, আপনাকে পছন্দ করে বেশি মানুষ, আপনার মেয়ে ফ্যান্স বেশি। হ্যাঁ হতে পারে, কিন্তু আমিও তো নিজেও এটা অলওয়েজ করি যে আসলে মানসিক চিকিৎসাটা সবার নেওয়াটা দরকার। মানে প্রায় যাদের যদি কোনো সমস্যা হয়, এটা আসলে ইগনোর করা উচিত না, এটা আমি নিজেও বলি। আর একটা জিনিস কি, ভালো ডাক্তারের চেম্বারের সামনে কিন্তু সবসময় লাইন থাকে, তার কিন্তু রোগীর অভাব হয় না, রাইট? সো আমার মনে হয় যে যিনি একজন ভালো সাইকিয়াট্রিস্ট, তার অনেক পেশেন্ট আছে, তার আসলে অভাব নাই।
আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি জিবরানকে কপি করেন কেন? জিবরানকে আমি কপি করি না, প্রথম কথা। হ্যাঁ, আমাদের উচ্চারণ কিছুটা সিমিলার হয়ে যায়। ও কে কেউ কাকে কপি করে? জিবরান আপনাকে কপি নো করে? নো নো, জিবরান অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে। জিবরানের যখন হচ্ছে ভালোবাসা রং বদলায় একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, তখন আমি ওকে টেক্সটও করেছিলাম, ওর সাথে আমার কথা হয়েছিল। তখন কন্টেন্ট ক্রিয়েটারও ছিলাম না, অ্যান্ড আই ইউজ টু বি হিজ ফ্যান। ওকে, এবং তার মানে আপনার আদর্শ জিবরান? আদর্শ না, ওর আদর্শ বললে ভুল হবে, ওর উচ্চারণগুলো আমার শুদ্ধ লাগতো, অনেক অনেক শুদ্ধভাবে কথা বলে। সো হ্যাঁ, ওই দিক থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি যে ঠিক আছে, একদম লোকাল ল্যাঙ্গুয়েজে শুরু না করে একটু শুদ্ধভাবে কথা বলি মানুষের সাথে। সো এটাই, এই কারণে এই আমাদের উচ্চারণের কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা। যদিও যারা রাজশাহীর তারা শুনলেই বুঝতে পারে ছেলেটা রাজশাহীর, যারা খুলনার তারা শুনলেই বুঝতে পারে যে ছেলেটা খুলনার। আচ্ছা, তাহলে আপনি কাকে কপি করেন? কপি মাঝখানে হচ্ছে রে উইলিয়াম জনসন, আমার যে অভিশপ্ত অতীত যে সিরিজটা আমি করি, তো রে উইলিয়াম জনসনকে কপি করার চেষ্টা করেছিলাম। তখন একটা ম্যাক্সিমাম কমেন্ট আসছিল যে রে উইলিয়াম জনসন ফ্রম গুলিস্তান। এরপর হচ্ছে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে ভাইয়া একটু কনস্ট্রাক্টেড ক্রিটিসিজম করেন যাতে আমি নিজেকে বেটার করতে পারি। এবং যারা এই কমেন্টগুলো করছে, রে উইলিয়াম জনসন ফ্রম গুলিস্তান, তারা অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করছে। পরবর্তীতে ইনবক্সে এসে, এমনকি কমেন্ট বক্সে এইভাবে লিখছে যে ভাইয়া তুমি একদম হুবহু ওকে কপি করতে গিয়ে নিজের স্টাইল হারাই ফেলছো, কিছু একটা করো যেন মার্জ হয়ে যায়। সো হ্যাঁ, বলা যায় স্টোরি টেলিংয়ের ব্যাপারে আমি রে উইলিয়াম জনসন থেকে অনেক বেশি অনুপ্রাণিত। আপনি কি প্রেম বিদ্বেষী? হ্যাঁ, প্রেম বিদ্বেষী এইটা আপনি কেন বলছেন? আপনাকে আমি ইমপ্রেস করার চেষ্টা করছি, আপনি প্রেম বিদ্বেষী কেন? না, মনে হচ্ছে যে আপনি, মানে আপনাকে দেখে আমার মনে হয়েছে এতক্ষণ, আমাকে দেখে মনে হয়েছে আমি প্রেম বিদ্বেষী। আপনাকে স্টাডি করে মনে হয়েছে যে আপনি এত ধরনের কন্টেন্ট, মানে যদি মোরাল অফ দ্য স্টোরি বলে তাহলে হচ্ছে এরকম যে প্রেম করাটা ঠিক না, আসলে প্রেমটা থেকে বের হয়ে আসো, প্রেম করলে ছ্যাঁকা খাবাই, টক্সিসিটি, এইরকম। এই জন্য মনে হয় যে আপনি নিজে খুব টক্সিক কোন একটা রিলেশনশিপে ছিলেন, সেটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং সেখান থেকে আপনি খুব কষ্ট পেয়েছেন, আর এই কারণে আপনি প্রেম বিদ্বেষী হয়ে গেছেন। প্রেম বিদ্বেষী না, আমি টক্সিক প্রেম বিদ্বেষী। ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় এটা বলি যে আজকাল প্রেমের সম্পর্কগুলোকে যদি আপনি দেখেন, একদম আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে যত নিচে নামানো যায় সেই পর্যায়ে নিয়ে গিয়ে প্রেমটা টেকানোর চেষ্টা করে কিন্তু অনেকেই, তাই না? সো প্রেম মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, এটাই বলি। এবং টক্সিক পরিবেশে থাকাটা ঠিক না। অবশ্যই টক্সিসিটি অনেকভাবে আসে, অনেক কথা চলে আসবে। যেমন আমরা যখন একটা টক্সিক পরিবেশে বড় হই পারিবারিকভাবে, তখন না এই টক্সিসিটি আমাদের কাছে খুব নর্মাল হয়ে যায়, ফ্যামিলিয়ার রাখতে শুরু করে। যে ছেলেটা বা যে মেয়েটা তার বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স দেখেছে, সে তো এটাই ভাববে না যে সংসারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে গায়ে হাত তোলাটা স্বাভাবিক। এটা তো ঠিক না। এটাই আমি বলি যে টক্সিসিটি নিজের মধ্যে আনার দরকার নেই, টক্সিক পরিবেশে থাকার দরকার নেই। জীবনটা অনেক ছোট। সব প্রেমই তো টক্সিক লাগে, তাহলে প্রেম করবো কার সাথে? সব প্রেমই টক্সিক লাগে, কয়টা করছেন? লাগে না, মানে আশেপাশের মানুষ কয়টা করি এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আশেপাশের মানুষকে দেখি যে সব প্রেমই টক্সিক। এখন টক্সিসিটি বেড়ে গেছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সবার সাথে কথা বলাটা খুব ইজিয়ার হয়ে গেছে। সো সেক্ষেত্রে তো টক্সিসিটি থাকে, তো কার সাথে প্রেম করবে আসলে? যে টক্সিক না, আসলে ব্যাপারটা কি হয়, হাতে কোনো দু একজন থাকে। হ্যাঁ, দু একজন থাকে, বাট ওই দু একজনকে তো বের করতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যদি মেয়েদের কথা বলি, ওরা কিন্তু বিশেষ করে ওই ছেলেটার উপরই ফল করে যে ওকে শুরুতে অনেক বেশি অ্যাটেনশন দেয়, অনেক বেশি প্যাম্পারিং করে, লাভ বম্বিং করে। হ্যাঁ, এখন এই যে ছেলেটা এত সময় দিচ্ছে মেয়েটাকে, এত সময় আসতেছে কই থেকে? তার তো কোনো কাজ নাই, রাইট? সে তোমাকে সময় দিচ্ছে মানে আর 10টাকেও সময় দিতে পারে। সো আমি অলওয়েজ বলি যে দেখো যে সেই ছেলেটাকে চুজ করো যে নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। যে নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি নিয়ে সিরিয়াস না, সে তোমাকে নিয়ে কিভাবে সিরিয়াস হবে? সিম্পল। বুঝতে পেরেছে। আচ্ছা, প্রেম নিয়ে যে এত কথা বলেন, আপনার মা বাবা টিচাররা কিছু বলে না? অল্প বয়সে পেকে গেছেন বা টুট এগুলো কিছু বলে না? না, আমার মা বাবা টিচার অল্প বয়সে পেকে গেছেন, টুট এগুলো বলে না। আমার মা যথেষ্ট সাপোর্টিভ, আমাকে বলে যে না ঠিক আছে, ভালো কাজ করছিস। মাঝে মাঝে বকা দেয় যে তোর নিজের চাল চলন ঠিক নেই, তুই অন্য মানুষকে উপদেশ দিস ফেসবুকে। আচ্ছা, এটা বলে? আপনার চাল চলন কি কি ঠিক নাই? আমার চাল চলন তো কিছুই ঠিক নাই। অনেকে মিস্টার পারফেক্ট বলে। না না, একদমই না। মিস্টার পারফেক্ট একজনই, আমি না। একজনটাকে? শাহরুখ খান। শাহরুখ খান? আপনি শাহরুখ খানের পাগলা ফ্যান? একদম। আচ্ছা, শাহরুখ খানের কোন বিষয়টা আপনার ভালো লাগে? শাহরুখ খানের কোন বিষয়টা আপনার ভালো লাগে না? বুঝতে পেরেছি যে ভালো লাগে সবকিছু, ভালো লাগে না কোনটা?
ভালো না লাগার কোনো কারণ নেই। আমি যদি বলি সে এক্সিস্ট করে বলে, সে পৃথিবীতে এক্সিস্ট করে বলে আজকে আমি এখানে বসতে পারছি। মানে কি, সে কি আপনাকে অনুপ্রাণিত করেছে সব দিক থেকে, মানে আপনার সাথে কথা হয় শাহরুখ খানের? হাই উইশ, আসলে তাদের এক্সিস্টেন্সটাই অনেক, তাদের কোনো কিছু করতে হবে না, তাদের কোনো কিছু বলতে হবে না, তারা যে এক্সিস্ট করে এটাই আমাদের জন্য অনেক। শাহরুখ ইজ নট জাস্ট আ স্টার, ইজ নট জাস্ট অ্যান অ্যাক্টর, সে একটা আইডিওলজি। প্রতিটা ছেলে যে স্ট্রাগল করে বেঁচে আছে প্রত্যেকের মধ্যে একটা শাহরুখ খান আছে। প্রত্যেকটা ছেলের মধ্যে যারা স্ট্রাগল করে বেঁচে আছে তাদের প্রত্যেকের মধ্যে একটা শাহরুখ আপনি খান আছে। দেখি নুসরাত ফারিয়ার মতো ওই ধরনের কথা বললেন। নুসরাত ফারিয়া কি বলছিল একটু শুনতে চাই প্লিজ। আমি এগুলো থেকে না অনেক দূরে থাকি, সো প্লিজ গো অন। প্রত্যেক নারীর ভেতরে একজন হাসিনা আছে। এই জন্য একটু আগে আপনাকে আপা বললে আপনি অফেন্ড হয়ে গেছিলেন। না, আপা বললে একটু এজেড লাগে, আমি তো এত এজেড না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার থেকে ছোট। এনিওয়েজ, আপনার মাসিক ইনকাম কত? চলে যায়, মোটামুটি হয় আর কি। কিভাবে, ধার দেনা করে নাকি অনেক টাকা লাম্বরগিনি চালান এরকম কিছু? না, ল্যাম্বরগিনি এখনো হয়নি, ওই পর্যায়ে ধারে কাছেও যায়নি, বাট হ্যাঁ এক ঢাকার মধ্যে স্ট্রাগল করে চলতে গেলে যতটুকু হয় আর কি হয়ে যায়। মানে কি এটা ইনকামের পথটা কি? ইনকামের পথটা Source কি? স্পন্সরশিপ থেকে আসে, টুকটাক ইন্টেরিয়রের কাজ করে দেই মানুষকে ফ্রিল্যান্সার হিসেবে, 3D রেন্ডারিং করে দেই, এগুলাই আমার এগুলাই থেকে। এছাড়া আর কি। আপনি ঢাকায় একা থাকেন কেন? আপনি এত নিঃসঙ্গ কেন? নিঃসঙ্গ জিনিসটা না, কিন্তু সলিটিউড। বাবা মাকে ছেড়ে কেন একা? ঢাকায় ছাড়া তো আমি তো শখে থাকি না, এই শহরটাতে কেউ শখে থাকে না, এই জ্যাম ঠেলা শহরে কেউ শখে থাকে না। তাহলে প্রত্যেকে একটা আপনি একা কেন থাকছেন? গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসার জন্য? গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসার জন্য? এখন গার্লফ্রেন্ডকে আসলে বাসায় নিয়ে আসার দরকারও হয় না, রাইট? এখন জিনিসটা কোথায় নিয়ে কিন্তু যান গার্লফ্রেন্ডকে? এখন কিন্তু গাজীপুরের রিসোর্টে? এই যে বললেন গাজীপুরের রিসর্ট, এরকম অনেক জায়গা আছে যেগুলো একদম ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। আচ্ছা, কয়েকটা জায়গার নাম বলেন না, আমরাও শুনি। আপনি শুনে কি করবেন? আশ্চর্য, আপনারা তো ইন্টারেস্ট কেন? আপনি সিঙ্গেল মানুষের ইন্টারেস্ট বেশি থাকে, একটু বলেন দেখি। মিঙ্গেল হন, তারপর বলে দিব। না, মানে বিষয়টা হচ্ছে আপনি তাহলে গার্লফ্রেন্ডকে কোথায় নিয়ে যান সেটা শুনি। না, আপাতত কেউ জীবনে নেই। আচ্ছা, মানে হলে কোথায় নিয়ে যাবেন? দেখা যাক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বলছিলাম মাসিক ইনকাম, এটা একটা ফিগার বলেন। 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 1.5 4 লাখ, লাখ, 5 লাখ, 10 লাখ, না 50? না, ওরকম 50,000 ম্যাক্স। তাও আচ্ছা। এরকম হয় না আমার আসলে। আমি জানি না যাদের হয় তারা মিথ্যা বলে নাকি সত্যিই হয়, বাট বাংলাদেশে মনিটাইজেশনও কিন্তু মানে সিপিএম যেটাকে বলে ওইটাও অনেক কম, স্পন্সরশিপ থেকেও অনেক কম আসে। আহামরি কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েশনে আমি দেখি না বাংলাদেশে অত টাকা আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা প্রফেশনের উপর বেস করে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন, যেমন আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, সো আপনি ইন্টেরিয়র নিয়েই ভিডিও বানানো শুরু করেন, তখন কিন্তু আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট বেসটা বাড়বে। সো আপনার মনিটাইজেশন থেকে আসুক বা না আসুক, স্পন্সর থেকে আসুক না আসুক, আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে। সো আমি বলবো যে আপনি একজন লয়ার হন বা একজন ডক্টর, জাস্ট প্রতিদিন আজ থেকে 30 দিন ইনস্টাগ্রামের ক্যামেরাটা ওপেন করে যে বিষয়ে আপনার কথা বলতে ইচ্ছা করে 1 মিনিট একটু কথা বলে পোস্ট করে দেন। কনসিস্টেন্টভাবে কাজটা করেন এবং জাস্ট সি দ্য চেঞ্জ অ্যাট দি এন্ড অফ দিস মান্থ। বাহ, চমৎকার, আমি খুবই উৎসাহিত হচ্ছি। তবে ক্লায়েন্টরা আপনাকে কত টাকা দিয়ে ভাড়া করে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন? ভাড়া করে কিসের জন্য? মানে আমি আপনার রেমুনারেশন জানতে চাচ্ছিলাম। মানে আপনাকে যদি স্পন্সরশিপে নেওয়া হয় তাহলে কাজের সর্বোচ্চ উপর, এবং সর্বনিম্ন? কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সর্বোচ্চ এমন হয়েছে না যে এই স্পন্সরশিপে আমি সর্বোচ্চ এত টাকা পেয়েছি, সর্বোচ্চটা কত ছিল? সর্বোচ্চ বলবো এটা? হ্যাঁ, আমরা শুনতে চাই যে আপনি কত বড় লোক। না, এটা 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 বলা আরে বলেন, ছেলে মানুষ মানে না না টাকা না, নিয়ে টাকা দিয়ে ছেলে মানুষকে বিবেচনা করা হয়, জানেন না? এটা বললে কি হবে দেখেন, কিছু ছেলে যারা মনে করবে যে হ্যাঁ এখন তো তাহলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, এত টাকা মানে আসে, এবং তারপরে উৎসাহ দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্ব, নাকি it's আপনি a new আপনার rat প্রতিযোগী race. সৃষ্টি No, করতে চান না? content creation is the new rat race. ওকে, It is the new rat race. আপনি দেখেন যারা এই মুহূর্তে আমার ইয়াটা দেখছে তাদের গলির মাথায় মাথায় টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আছে। সো ইট ইজ আ নিউ র্যাট রেস, সো চলতেই থাকবে। আমি বলবো এখন ফেমাস হওয়া অনেক ইজি, জাস্ট কিছু অ্যাক্টিভিটি করা যেগুলো মানুষ গালি দিয়ে ভাইরাল করে দেয়, তো অনেক ইজি। সো আমি অ্যাডভাইস দিই সবাইকে যে প্লিজ ডু নট ট্রাই টু বি ফেমাস। আপনি ফেমাস হয়েছেন কিভাবে? ভুল করে আসলে। ভুল তো করে?
আমি সবসময় মানুষকে উপদেশ দিয়ে। তো আমি বলবো যে ডু নট ট্রাই টু বি ফেমাস, জাস্ট ট্রাই টু কানেক্ট উইথ দোজ পিপল। সর্বোচ্চ কত টাকা স্পন্সরশিপ আপনি পেয়েছেন একটু বলেন না দেখি। না না, এটা বললে নেগেটিভ মেসেজ যাবে। তাহলে মাসিক ইনকাম আপনি বলবেন না? না, এটা আসলে খুব নেগেটিভ একটা মেসেজ যাবে। সর্বোচ্চ ইনকাম খুবই নেগেটিভ, এগুলো বলা উচিত না। 50,000 এভারেজ। হ্যাঁ, এভারেজ। আচ্ছা, বাসায় মানে ঢাকা শহরে কি নিজে বাড়ি ভাড়া করে থাকেন নাকি নিজে বাড়ি বানিয়েছেন? বাড়ি বানিয়েছি, এটা পসিবল না, হ্যাঁ। ভাড়া করে থাকি। ভাড়া করে থাকেন। আর গাড়ি কেনা হয়েছে কিনা? 50,000 টাকায় গাড়ি কেনা সম্ভব না। আচ্ছা, বাইক তো আছে না। আচ্ছা, তাহলে আপনার কি বড় একটা হৃদয় আছে যেটা দিয়ে আপনি নারী ফ্যানদেরকে পাগল করে ফেলেন, এরকম কিছু? আমার আসলে কিছুই নাই, मैं फकीर हूं, এটাই। আচ্ছা, যেহেতু শাহরুখ খানকে অনেক বেশি ভালোবাসেন, শাহরুখ খানের একটা মিমিক্রি যদি আজকে একটু করে দেখাতেন। আপনি হাসেনও শাহরুখ খানের মতো করে, এটা আপনার রিয়েল হাসি না, আপনি শাহরুখ খানকে ফলো করার চেষ্টা করেন, এটা কিন্তু আমি বুঝে গেছি। এবং তাকানোর স্টাইল অনেক কিছুই ফলো করার চেষ্টা করেন এবং পুরোপুরি একেবারে মনে হচ্ছে যে মানে শাহরুখ খানকে ধরে রাখার চেষ্টা করছেন। কিতনি অসম है यार। আচ্ছা, শাহরুখ খানকে একটু মিমিক্রি করে দেখান। মিমিক্রি যে কোনো একটা মিমিক্রি করার কি আছে? एंड बड़ी बड़ी कन्वर्सेशन में ऐसी छोटी छोटी बातें होती रहती है और होती रहेगी। सो একটু হাসেন শাহরুখ খানের মতো, সে এইভাবে হাসে না। আর আপনি একটু আগে কিন্তু বললেন যে হচ্ছে আমি শাহরুখের মতোই হাসি, সো আপনি ধরতে পারেন আমি পুরোটাই মিমিক্রি করছি। টোনটা একটু সুন্দর, ওই যে এরকম। ওকে, এটা ভালো ছিল, এটা ভালো ছিল। এটা না কাট করে মিম হবে, জানেন আপনি? না না, মিম হওয়ার কিছু নাই, আপনি জাস্ট এই অংশটুকু। আমি তো ভাই সত্যি কথা বলছি, আশ্চর্য। আপনি একটু হাসেন না ওনার মতো করে। আমি ওনার মতো হাসতে পারি না। না, চেষ্টা করেন না। আপনি কিন্তু একটু আগে বললেন, আমি তার মতো করেই হাসছি। হ্যাঁ। আর আপনি এই যে এগুলো যদি আপলোড হয়, এগুলো নিয়ে মিম হবে শিওর, এটা কনফার্ম থাকেন আপনার, একটা নিয়ে মিম হবে। ঠিক আছে, খুব সুন্দর আপনার শাহরুখ খানের মিমিক্রি আমরা শুনলাম। এখন আপনি আমাকে বলেন চকলেট বয় বলতে কি বুঝেন? এই টার্মটা আসলে কিভাবে আসছে আমি জানি না, হয়তো বা ওই যে সফট বয় টাইপের ওদেরকেই মনে হয় চকলেট বয় বলা হয়। সফট বয় কারা? সফট বয় যারা হচ্ছে ওই যে কোন জায়গাটা? সিগমা মেলের অপোজিট হইতে পারে সফট বয়। সিগমা? হ্যাঁ, ওই যে আছে না সিগমা আলফা মেল চলতেছে, তো যারা নিজে। এগুলো মানে কি? এগুলার মানে আসলে এটা আমিও আসলে খোঁজার চেষ্টা করছি, এটা সঠিক কোনো ডেফিনেশন নেই। পাচ্ছেন না। এমনি আপনাকে যে মানুষ চকলেট বয় বলে, এটা আপনি জানেন? এটা বলে? হ্যাঁ, বলে তো। আপনি কি চকলেট বেশি খান? হ্যাঁ, আমি অনেক চকলেট খাই। ডার্ক চকলেট, ললিপপ? ডার্ক চকলেট। ডার্ক চকলেট সেটা আপনার পছন্দ, ললিপপ আমার না। আপনি কিভাবে জানলেন আমার পছন্দ? আপনি কি আমাকে কখনো গিফট করেছেন? দেখি যে আপনাকে এই বড় বড় বক্সে করে কোনো একটা ঠিকানা থেকে আপনার জন্য চকলেট পাঠায় মানুষরা, এটা কারা? এরা কারা পাঠায়? ওটা আসলে স্পন্সর ছিল। ও, ওইটাও স্পন্সর ছিল? হ্যাঁ, ওটা ধোকা দিলেন যে? ধোকা দিইনি, পরে ক্লিয়ারও করছিলাম, আপনি হয়তো পুরো ভিডিওটা দেখেন নাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে চকলেট বয়ের ডেফিনেশন আপনি জানেন না? নো। ওকে, জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য? ওকে, এখন ব্যাপারটা হয় কি, সংজ্ঞা সহ উদাহরণ দিবেন প্লিজ। উদাহরণ দিব তো জাস্ট ফ্রেন্ডের যদি আমি হচ্ছে গতানুগতিক কিসে যাই, সেটা হচ্ছে যে টু ফ্রেন্ডস, দে আর রোম্যান্টিক্যালি অথবা ফিজিক্যালি ইনভলভড, রাইট? এটা হয়তো বা বর্তমান গতানুগতিক জাস্ট ফ্রেন্ড দের, ইয়া। এবং বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড যে কেউ হতেই পারে। বেস্ট ফ্রেন্ড ছেলে হতে পারে, ছেলে মেয়েও হতে পারে, মেয়েও হতে পারে। একজন ছেলে এবং একজন মেয়ে কি বন্ধু হতে পারে? অবশ্যই পারে। আবার অনেকে এখানে বলবে যে কখনো হতে পারে না, আকর্ষণ আলাদা কাজ করে, ছেলে আর মেয়ের মধ্যে একটা কেমিস্ট্রি চলে আসে। ব্যাপারটা হচ্ছে যে কেমিস্ট্রি আসুক বা না আসুক, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কনসেন্ট অ্যান্ড কমিটমেন্ট, রাইট? একটা ছেলের তার মেয়ে বেস্ট ফ্রেন্ডের উপর শারীরিক আকর্ষণ আসলো, বাট সে নিশ্চয়ই ওই মেয়ের কনসেন্ট ছাড়া কিছু করতে পারে না। আচ্ছা। আর ওই মেয়ে যদি কমিটেড থাকে, তার কমিটেড যদি জোরদার হয়, তাহলে সে পৃথিবীর অন্য কোনো ছেলের সাথে কিছু করবে না, রাইট? সো এত ইনসিকিউরিটির কি আছে? তার মানে একজন ছেলে একজন মেয়ে ভালো বন্ধু হতে পারে, তাদের মধ্যে কখনো প্রেম হওয়ার সম্ভাবনা নেই? প্রেম হওয়ার সম্ভাবনা এটা আলাদা জিনিস, বন্ধুত্ব থেকে প্রেম হতেই পারে। বাট আপনি যেটা বললেন যে শুধুমাত্র ফ্রেন্ড হয়ে থাকা যায় কিনা, অবশ্যই যায়। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, রিলেশনশিপ এবং সিচুয়েশনশিপের মধ্যে পার্থক্যটা কি? রিলেশনশিপ মানে আপনি কমিটেড, সিচুয়েশনশিপ মানে আপনি কমিটেড না।
সিচুয়েশনশিপটা মানে কি, যে নতুন জেনজি জেনারেশন শুধু সিচুয়েশনশিপ কি, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ঘোস্টিং, জম্বিং, এই যে এই শীতকালে আসছে কাফিং। কাফিং এটা কি কাফি ভাই করে? নো, কাফি ও আচ্ছা নো, কাফিং মানে হচ্ছে শীত প্রধান রিলেশনশিপ, শীতকালের জন্য বিশেষ সঙ্গী খোঁজা। ও কাফিং, গলায় কাফ জমে যে, হ্যাঁ। ওটা কি মানে কিভাবে কি হবে ওটা? ওটা হচ্ছে আপনার এই কয়েকদিন পর শীতকাল আসবে, কাফের আদান প্রদান? নো, কাফের আদান প্রদান হয় না, যাতে কাফটা না জমে, হয়তো বা এই জন্যই শীতটা যাতে না হয়, সে না লাগে, এই জন্য উষ্ণ করার জন্য। এটাও একটা আছে নাকি? হ্যাঁ, টু বি অনেস্ট, বাংলাদেশের এই কাফিং কালচার কিন্তু অনেক পুরনো, মানে শীতকালের আগে কিন্তু সবাই বিয়ে করে। আচ্ছা, শীতকালে মানুষ বিয়ে করে কেন? সেটা যারা অক্টোবরে জন্মাইছে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। মানে কি অক্টোবরে জন্মাইছে তাদের? ও আচ্ছা, ও মাই গড, ইউ আর সো ক্রিয়েটিভ। মানে আমি একটু জানতে চাচ্ছি, আপনি একটু কি জানি বলেন, বেঞ্চিং, তারপর কি সিচুয়েশন, জম্বিং মানে প্রত্যেকটা একটু সংজ্ঞা উদাহরণ বলেন না, আমি একটু বুঝি এগুলো জিনিসটা। আচ্ছা, হ্যাঁ, সিচুয়েশনশিপ থেকে শুরু করি। সিচুয়েশনশিপ মানে উই আর টুগেদার বাট নট কমিটেড, ইউ ক্যান গো, মানে কমিটেড না সাই, সো আমরা যা ইচ্ছা করতে পারি এবং তুমি যখন ইচ্ছা চলে যেতে পারো, যার কাছে ইচ্ছা চলে যেতে পারো। নো, ইয়া, ওয়াও, মানে ওকে মানে কোনো রকম সমস্যা নাই, তুমিও কমিটেড না, আমিও কমিটেড না। আপনার কাছে ভালো লাগছে, এটা জেনে আমার ভালো লাগলো। যাই হোক, আমার কাছে ভালো লাগে না, ওয়াও, আর এইভাবে হয় নাকি? হ্যাঁ, আর বেঞ্চিং হচ্ছে বেসিক্যালি ব্যাকআপ প্ল্যান। আপনার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি একটা ছেলেকে জাস্ট ফ্রেন্ড হিসেবে রাখতেছেন, আচ্ছা, যদি এই ছেলেটার সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে ওর সাথে আমি রিলেশন করব। ওই ছেলেটা এখন বেঞ্চে আছে, সো ও বেঞ্চিং। আচ্ছা, আর বেঞ্চিং কি মেয়েরা বেশি করে নাকি ছেলেরা করে? সবাই করে এখন, সবাই করে। আর জেন্ডার বেসিসে আসলে এগুলো আলাদা করা যাবে না, ব্যাকআপ রাখা। হ্যাঁ, আর হচ্ছে ব্যাকআপ কিন্তু অনেকেরই থাকে। টু বি অনেস্ট, এই টার্মগুলো কিন্তু অনেক আগে থেকে এক্সিস্ট করে, কিন্তু জাস্ট এখন নাম হচ্ছে হয়তো বা স্পেসিফিক টার্ম হয়ে যাচ্ছে, যেমন ঘোস্টিং করা হচ্ছে। হ্যাঁ, যেমন ঘোস্টিং। কি ঘোস্টিং মানে হচ্ছে এই যে আপনি আমার সাথে কথা বলছেন, হুট করে কথা বলা বন্ধ করে দিলেন, এটা ঘোস্টিং। এবং হুট করে একদিন কথা বলা বন্ধ করে দিয়ে আবার ফেরত চলে আসলেন, আবার এসে ভালোবাসা দেখানো শুরু করলেন, এটাকে জম্বিং বলে। ওয়েট, ঘোস্টিং এন্ড জম্বিং এর মধ্যে পার্থক্যটা কি? ঘোস্টিং হচ্ছে কথা বলা বন্ধ করে দেওয়া হুট করে, কোনো কারণ ছাড়াই। ও আচ্ছা, ফার্স্টে কথা বলে খুব একটু প্রেম খেলা খেলবো, তারপরে হচ্ছে কথা বলা বন্ধ করে দেব, ছেলে তো পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার ফেরত আসবেন কিছুদিন পর। আচ্ছা, আবার ফেরত আসবে, তারপরে যাতে আবার হাতছাড়া না হয়ে যায় ছেলেটা, আবার এটাকে জম্বিং বলে। এটাকে জম্বিং বলে? হ্যাঁ, জম্বি থেকে জম্বিং। আচ্ছা, বুঝছি তো, ওই যে কামড় দেয় যে ওগুলা। বাবারে বাবা, ওই রিলেশনশিপ থেকে ওইটা তো রিলেশনশিপ না, এগুলো আসলে বিভিন্নভাবে মানুষকে এফেক্টেড করার বা অ্যাডিক্টেড করার একটা প্রক্রিয়া বলতে পারেন। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, জম্বিং এর পরে আরো কোনো ধাপ আছে? জম্বিং এর পরে গ্যাস লাইটিং সম্পর্কে কিছুটা জানি। হ্যাঁ, আপনি একটু বলেন না, দেখি শুনি। গ্যাস লাইটিং হচ্ছে জম্বিং করে এসে বলে, ও আমার এই ক্যারিয়ারের সমস্যা ছিল, এক্সাম ছিল, ব্লা ব্লা ব্লা, এই যে মিথ্যা কিছু কথা বলে তাকে বুঝ দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, এটাকেই বেসিক্যালি গ্যাস লাইটিং বলে। তারপরে তো আবার মনে হয় যে ভিকটিম প্লেও একটা ব্যাপার আছে না? হ্যাঁ, হয় ভিকটিম প্লে। আচ্ছা, যাই হোক, আপনি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে কি জানেন? নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক কথা বলতে সে হচ্ছে যে আত্মকেন্দ্রিক অনেক, যে নিজেকেই অনেক বেশি নিয়েই সবসময় ভেবে থাকে, এবং এই ধরনের পার্সোনালিটির কথা বলতে যদিও এরকম অনেক মানুষই আছে যারা রিয়েলাইজ করে না এটা। যেমন আপনি তাদের সাথে কোনো কিছু বলতে গেলেন, কোনো প্রবলেম শেয়ার করতে গেলেন, সে সেটা আপনাকে মাঝখানে থামাই দিয়ে সে নিজেকে বড় করে আরও বেশি প্রবলেমের কথা বলবে। লাইক আপনি বললেন যে জানিস আমার না করোনা হয়েছিল, আরে তোর করোনা হয়েছিল এই নিয়ে, আমার তো এইচআইভি হয়েছিল, আমি 3 দিন আগে মরে গেছিলাম, আবার ফেরত আসছি। আচ্ছা আচ্ছা, সো তাদেরকে আপনি যেটাই বলেন না কেন, খারাপ হোক ভালো হোক, আপনি খারাপ দিক থেকেও তারা নিজেকে সুপিরিয়র একটা আসনে বসাবে, ভালো দিক থেকেও সুপিরিয়র আসনে বসাবে। এখন অনেক রিলেশনশিপে আমরা দেখি যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা ব্যাপার চলে আসে। আপনি এই ব্যাপারে কোনো কিছু ডিল করেছেন কিনা? ডিলের কি আছে, বেসিক্যালি হয় কি যে রিলেশনশিপে বর্তমান ছেলে এবং মেয়ে উভয়ের দিক থেকে আমি যদি চিন্তা করি, তাহলে একে অপরকে কন্ট্রোলিং বিহেভিয়ারের একটা টেন্ডেন্সি কাজ করে। সো কন্ট্রোল করার মানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে অন্যকে ছোট দেখানো, যে আমি সুপেরিয়র, তুমি ছোট, আমি যেটা বলবো সেটা শোনো। আচ্ছা, এখন তো কিছু টার্মস আপনি জানেন, যে সুগার মাম্মি, সুগার ড্যাডি এতদিন ছিল, এখন দেখি যে ছেলেরা সুগার মাম্মি নিয়ে ঘুরে। আপনি নিশ্চয়ই দেখেছেন প্রিন্স মামুন অনেক বেশি মানে
দেখতে না চাইলেও দেখতে হয় আমাদের। তারপর হচ্ছে আরো বেশ কিছু ব্যাপার কিন্তু প্রায় চলে আসে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি সুগার মাম্মি সাপোর্ট করেন কিনা? দেখেন, একটা মহিলার টাকা আছে এবং বিশেষ কিছু চাহিদা আছে, সে টাকা দিয়ে তার চাহিদা পূরণ করছে, আর যে পূরণ করছে তার টাকার চাহিদা আছে। সো ইটস আ উইন উইন সিচুয়েশন, রাইট? এখানে আমরা বিচার করার, জাজ করার বা ভ্যালিডেশন দেওয়ার কে? তাদের দুইজনের মধ্যে যেটা হচ্ছে সেটা কিন্তু কনসেনচুয়াল হচ্ছে, বোথ আর অ্যাডাল্টস, রাইট? দ্যাটস ইট। এখন এটাকে জাস্টিফাই করে গেছে। এন্ড যারা হচ্ছে এই যে এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করাটা কতটুকু সাপোর্ট করেন আপনি? সোশ্যাল মিডিয়াতে কি প্রমোট করা উচিত এবং কি প্রমোট করা উচিত, আই হ্যাভ সুগার ডায়েরি, দেখেন কি প্রমোট করা উচিত এবং কি প্রমোট করা উচিত না, এটা কিন্তু কোনো সেন্সর বোর্ড নেই এটার। এটা বড় একটা সমস্যা আমাদের দেশে। সেন্সর বোর্ড থাকা উচিত যে কোনটা উচিত এবং কোনটা উচিত না। কারণ অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটু আগে আপনি যখন আমার স্যালারিটা বা হচ্ছে আর্নিংটা জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে এটা যদি বলে দিই একটা নেগেটিভ মেসেজ যেতে পারে। সো আমার কাছে মনে হয় এটা বলা উচিত না। বাট দেয়ার আর ক্রিয়েটার্স, দেয়ার আর পিপল, বিজনেস অন্টারপ্রেনার্স অ্যান্ড থিংস যারা কিন্তু বলে ওপেনলি যে হ্যাঁ আমার এত টাকা, আমি মাসে কোটি টাকা ইনকাম করি, এটা করি, এটা করি। সো এই কথাগুলো বললে অনেক ক্ষেত্রে অনেকে অনুপ্রেরণা পায়, অনেকে আবার নিজেকে ছোটোভাবে শুরু করে যে একটা ছেলে বসে বসে এত টাকা কামাচ্ছে, আমি কি করতেছি। এই যে হতাশাটা চলে আসলো জীবনে, এটাই সমস্যা। বুঝতে পেরেছি। কখনো কেউ আপনাকে কখনো কেউ আপনাকে সুগার বেবি হওয়ার অফার দিয়েছে কিনা? এইটা হ্যাঁ আসছে। হ্যাঁ। কয়জন আসে? 2-3 জন আসছে। কি বলছে? বলে অনেক কিছুই বলে তারা, তাদের বিভিন্ন রকম, ডিরেক্টলি তো বলে না, ইনডিরেক্টলি হচ্ছে বিভিন্ন এক্সপেন্সিভ গিফটস অফার করে। আচ্ছা, তার বিনিময়ে কিছু চায়? ওই যে বললাম ডিরেক্টলি বলে না কোনো কিছু, আপনি তাদের কথাবার্তা শুনে বুঝে যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তারা কি আপনার থেকে বয়সে অনেক বড় থাকে? বয়সে অনেক বড় বললে ভুল হবে, বড় তো থাকে। আচ্ছা আচ্ছা, এই যে ফেসবুক আর টিকটক যারা সেলিব্রিটি হয়ে যায়, তারাই হচ্ছে কবি হয়ে যায়, তারাই সাহিত্যিক হয়ে যায়, তারাই লেখক হয়ে যায়। আপনি একটু আগে একটা সেন্সরশিপের কথা বলছিলেন, বইমেলাও কি এরকম সেন্সরশিপের দরকার আছে যে কারা বই লিখতে পারে আর কারা বই লিখতে পারে না, তাদেরকে কাকে যোগ্যতা দেওয়া হবে বই লেখার, কাকে দেয়া উচিত না, সেই ব্যাপারে? অবশ্যই থাকা উচিত, এইটা অবশ্যই থাকা উচিত। কারণ বই মেলা এবং বই খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা নিয়ে অবশ্যই সেন্সরশিপ থাকা উচিত। আপনি চাইলেই বই লিখতে পারবেন, অথবা আপনি লিখছেন, লিখে একটা জায়গায় সাবমিট করেন। যেমন একটা মুভি হলে, বাংলাদেশে হলে আসার আগে কিন্তু একটা সেন্সর বোর্ড পাস করে আসতে হয়। যে সেন্সর বোর্ড নেই, এখন সেন্সর সার্টিফিকেট পাস করে, যেটাই হোক সেন্সর হয়ে তো আসতেছে। সো আপনি চাইলেই একটা জিনিস লিখে দিলাম এবং সেটা একটা পাবলিশার পাবলিশ করে দিল, এটা এভাবে হওয়া উচিত না, কমপ্লিটলি উচিত না। এবং আপনি যেটা বললেন কন্টেন্ট ক্রিয়েটর হলেই রাইটার, ব্যাপারটা হয় কি, দেখেন একটা সময় মানুষের এন্টারটেনমেন্ট মিডিয়াম কি ছিল? বই। যখন রেডিও ছিল না বাংলাদেশে, তখন বই, তখন অ্যাটেনশন সব রাইটাররা পাইতো, একদম অনেক অ্যাটেনশন পেতো এক একজন রাইটার। এরপরে রেডিও আসলো, আর যে যারা তারা অনেক অ্যাটেনশন পাওয়া শুরু করলো। এরপর টিভি আসলো, টিভি অ্যাক্টার্স, জার্নালিস্টরা অ্যাটেনশন পাওয়া শুরু করলো। এখন মানুষ বেশিরভাগ সময় ফোনে স্পেন্ড করছে, রাইট? সো ফোনে যাদেরকে দেখছে তারা অ্যাটেনশন পাবে, এটাই স্বাভাবিক। কয়েকদিন পর, আজ থেকে অ্যাকচুয়ালি কয়েকদিন পর না, 6 মাস পর, এখন এআই এর যে ডেভেলপমেন্টটা আসছে, ক্যাপশনস, হেইজেন, এই এআইগুলো লিটারালি অ্যাভাটার ক্রিয়েট করে দিচ্ছে, নিজের অ্যাভাটার। আপনি কয়েকদিন পর জাস্ট স্ক্রিপ্ট দিবেন, ও কন্টেন্ট ক্রিয়েট করে ফেলবে। আপনি চাইলে ঘরে বসে 30 মিনিটে 6 থেকে 7 জন ক্রিয়েটার ক্রিয়েট করতে পারবেন নিজে। তখন আর কন্টেন্ট ক্রিয়েটারদেরও দরকার হবে না, তখন এক একটা কাস্টম কন্টেন্ট ক্রিয়েটার যারা এই দুনিয়াতে এক্সিস্টই করে না, তাদেরকে মানুষ দেখবে, সেইভাবেই দেখবে। সো এই জিনিসটা এরপর আজ থেকে 6 মাস পরে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটারদের ভ্যালুটা কমতে শুরু করবে। এরপর যখন আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাব, মেটা রিয়ালিটি গ্লাস পরে বা অগমেন্টেড রিয়ালিটি গ্লাস পরে ভার্চুয়াল জগতে প্রবেশ করব, তখন জিনিসটা আবার আলাদা হয়ে যাবে, তখন এন্টারটেনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সো আমি যতটুকু দেখছি যে এখন থেকে 10 বছরের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটাররা কই থাকবে, কে কই থাকবে, নো আইডিয়া, কারণ এত র্যাপিডলি ডেভেলপমেন্ট হচ্ছে। আর প্লিজ, বইয়ের কথা যদি আমি বলি, গত বই মেলায় দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সরা বই লিখেছে। সো আমার মনে হয়েছে যে ঠিক আছে, ফাইন, আমিও ট্রাই করি। সো আমি সেইভাবে ট্রাই করছি, এছাড়া আমার কোনো আলাদা অনুপ্রেরণা ছিল না বই লেখার, যে আমাকে কোনো একটা ইয়ে করতে হবে, কোনো কিছু না। আমি ভাবলাম মুস্তাক তিশাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন কিনা, বা ডাক্তার সাবরিনার বই পড়ে। আচ্ছা, এই ডক্টর সাবরিনার প্রশ্নটা আমাকে স্টার গল্পেও করা হয়েছিল, হু ইজ শি, আমি জানতে চাচ্ছি আসলে। তিনি গাবতলীর হাটে উত্তাপ ছড়ান। কি ছড়ান? উত্তাপ। ওকে, এবার বুঝছি। তো আমাকে যখন প্রশ্ন করেছে, আমি তিনি একজন ডাক্তার হয়ে উত্তাপ ছড়ান। সার্জন,
এবং বাংলাদেশের নারী কার্ডিয়াক সার্জনের মধ্যে আমি যদি ভুল না করে থাকি উনি দ্বিতীয়, কিন্তু এখন এক্সিস্টিং হিসেবে, কারণ প্রথম যিনি তিনি এখন দেশের বাইরে আছেন, এক্সিস্টিং কার্ডিয়াক সার্জনের মধ্যে উনি প্রথম এখন। মানে এত বড় একজন ডক্টর এবং ইউ আর টেলিং মি দ্যাট সে উত্তাপ ছড়ায়। গাবতলী হাটে গরু কিনতে চায়, খোলামেলা পোশাকে সুন্দর লাগে, উত্তাপ ছড়ায়। ও এইটা মানে উত্তাপ ছড়ায়। আচ্ছা, মানে কি উত্তাপ আবার কিভাবে ছড়ায়? আমি তো ভাবছিলাম আপনি কথা বলছেন যেমন হচ্ছে আগুন রিসেন্টলি ধরায় দেয়। হতে পারে, যেমন রিসেন্টলি হচ্ছে আমি ভাবছিলাম যে যেমন হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার জারাডার ইন্ডিয়ান, উনি অনলি ফ্যান্সে ঢুকছে। সো আমি ভাবছিলাম ওইরকম কিছু হয়তো বা না না ওরকম কিছু। উনি আচ্ছা, একজন ডাক্তার, উনি নাচে গায়। হ্যাঁ, তো সেটা তার পার্সোনাল লাইফ সে করতেই পারে, সে ডক্টর, সে নাচবে গাবে না, তার মনে শখ সূরা নেই। পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে কি করবে এটা জাজ করার আমরা কি? না, বলছিলাম যে আপনি কি তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন কিনা? উনি বইও লেখে। তাকে আমি দেখিনি এখনো। বন্দিনী নামে বই লিখেছিল গত বছর। আচ্ছা, সে কবে আসবে একটু আমাকে প্লিজ জানাই দিবেন, আমি যাবো বইমেলায় তাকে দেখতে, যেহেতু এতবার প্রশ্নটা আমার সামনে আসছে। সো তাকে আসলে আমার এখন দেখা আপনার অনুপ্রেরণা তাহলে কেউ ছিল না? মুস্তাক তিশাকে ফলো করেন না নাকি? মুস্তাক তিশা বলতে আচ্ছা, গত বইমেলায় যে কাপলটা ভাইরাল হলো, না 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 ওরকম ভাবে অনুপ্রেরণা কেউ ছিল না, কিন্তু হ্যাঁ সবাই ছিল মোটামুটি, দেখছি সবাই। সো কাইন্ড অফ ট্রেন্ডে থাকা আমার অনুপ্রেরণা ছিল। হ্যাঁ চলেন, ট্রেন্ডে থাকা আপনার ট্রেন্ডে থাকা আমার আচ্ছা, অনুপ্রেরণা ছিল। আমি বুঝি না টিকটক সেলিব্রিটি বা ফেসবুক সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, তারা এক হচ্ছে বই লিখে ফেলে, কবি সাহিত্যিক হয়ে যায়, হ্যাঁ। দুই হচ্ছে দেখি যে তারা হচ্ছে সেলুন ব্যবসা খুলে দেয়। তো আপনার সেলুন ব্যবসাটা কবে হবে আসলে? এটা তো ভালো আইডিয়া দিচ্ছেন আপনি। একটু আপনি টাকা, এখনো সেলুন ব্যবসা কেন খুলেন নাই? এটা আসলে উচিত, এটা না, এটা যদি ঠিকভাবে রান করানো যায় আসলেই এটা উচিত। এটা সেলুন ব্যবসাটা একটা খোলা উচিত আমার, আমি টাকা জমানো শুরু করবো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সেলুন ব্যবসা না, আমার একটা পার্লার খোলা উচিত, রাইট? মেয়েদের? হ্যাঁ, ও ওখানে কি আপনি মেয়েদের মানে ছেলেদের সৌন্দর্যগত সমস্যাও নির্মূল করার জন্য? আপনি একটা জিনিস দেখেন, ছেলেদের সেলুনের চাইতে মেয়েদের পার্লারের ডিমান্ডটা কি বেশি না? মার্কেট হিসাব করেন আপনি, সো মার্কেট ক্যাপ ওইখানে বেশি না, প্লাস আমার ফিমেল ফ্যান্সও বেশি। পার্লার খুললে আপনি মেয়েদেরকে কি সাজাবেন? আমি কেন? আপনার কাছে আশ্চর্য ব্যাপার, আপনি হসপিটাল খুলতে পারেন, আপনার ডাক্তার হওয়া লাগবে হসপিটাল খুলতে গেলে। আচ্ছা, কি করবেন তাহলে? আমার দরকার আমি পার্লার খুলে দিব, যাদের কাজ করে তারা ওখানে কাজ করবে, আমার খোলার দরকার আমি কি খুলবো। সার্ভিস দেবেন আপনি? আমি কেন সার্ভিস দিব? যে বিউটি সার্ভিস কি সার্ভিস রাখবেন আপনি? কি সার্ভিস? বিউটি পার্লার যে সার্ভিস থাকে যেগুলো থাকে জানেন, মানে মেয়েরা পার্লারে কি সার্ভিস নিতে যায়? না, আপনি বলেন কয়টা। ম্যানিকিউর, আচ্ছা, ফেসিয়াল, ওকে, এই বিষয়গুলো জানেন? নো। আচ্ছা, কখনো জেন্টস পার্লারে গিয়েছেন? আমি ওখানে চুল বডি কাটতে ম্যাসাজ নিয়েছেন? না, আমি চুল কাটতে যাই। চুল কাটতে দ্যাটস যান? ইট। আচ্ছা আচ্ছা, আপনার মানে কস্টিউমের ব্যাপারে বা আপনার আউটফিটের ব্যাপারে একটু বলতে চাই। কিছুদিন আগে দেখেছিলাম, মানে 2-3 বছর আগে আপনি প্রিন্স মামুনের মতো চুলগুলো সামনে লাল করেছিলেন, এখন আবার দেখলাম যে কালো করেছেন। ওই অনুপ্রেরণাটা কোথা থেকে নিয়েছিলেন? ওয়ান ডিরেকশনে জান মালিক নামে একটা সিঙ্গার আছেন, উনি এই হেয়ার ড্রায়ার ব্যাপারটাও আমার খুব ফ্যাসিনেটিং লাগতো জিনিসটা। ও কত সুন্দর চুলের কালার করে। এরপর ওইটা আমার শখ ছিল, কিন্তু এরপরে আসলে এই যে যাদের নাম বললেন তারা এই হেয়ার ডাই ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, সো এরপরে আসলে ওই শখের পর্যায়ে করছি। এখন কারোর পর দেখলাম যে ঠিক আছে, আমিও নেমে গেছি, তো ঠিক আছে ফাইন, মাপ চাই, সরি, হয়েছে অনেক। আচ্ছা, তারপরে ওখান থেকে সরে আসলেন। কিন্তু একটা বিষয় কিন্তু বললেন না, মানে এই যে বই লেখা বা সেলুন ব্যবসা কি লাভ বেশি কিনা? কেন সব টিকটক স্টার বা কন্টেন্ট ক্রিয়েটররা কেন আসলে এই দুইটা দিচ্ছে? এই যে এইটাই হচ্ছে কত টাকা পয়েন্ট, লাভ করেছেন এবারে বইমেলা থেকে? এটাই হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, কথা হচ্ছে একটু আগে আমি বলছিলাম না যে বাংলাদেশে সিপিএম অনেক কম, অ্যাড রেভিনিউ অনেক কম আসে, স্পন্সরশিপ থেকে অনেক কম টাকা আসে। সো যখন একটা ফেস ভ্যালু হয়ে যায়, প্রত্যেকেই চেষ্টা করে একটা সাইড বিজনেস বা মাল্টিপল সাইড বিজনেস দাঁড় করানোর, যাতে ওখান থেকে টাকাটা আসে। দ্যাটস ইট। এটা সেলুনের ব্যবসা হোক, এটা হচ্ছে পার্লার হোক, বই লেখা হোক, বা এনিথিং, চায়ের দোকান হোক, ক্যাফে হোক। টাকা পাওয়া যায়? আমি নিজেকে তখনই রাইটার বলবো যখন কেউ উৎস নামটা পড়ে না, বইটা ভালো এই হিসেবে আমার বইটা কিনবে। এইবারের বইমেলায় যারা ম্যাক্সিমাম যারা আমার বইটা কিনেছে তারা আমাকে চেনে বলে আমার বইটা কিনেছে। সো আই এম নট আ রাইটার হেয়ার। আমি আমার জাস্ট ফেমের জন্য আমার বইটা বিক্রি হয়েছে। যদি আমার এই ফেমটা না থাকতো তাহলে কি আমার বইটা বিক্রি হতো? তাহলে কতজন বইটা ঘাটায় দেখতো? আচ্ছা, আমি চাই বইটা, আমি তখনই নিজেকে রাইটার বলবো যখন আমার বইটা না, তখনই কিনবে, যেটা উৎসর বই বলে কথা নাই, বইতে যেটা আছে সেটা আমার পড়াটা দরকার। আপনার বইয়ের নাম হচ্ছে শূন্য মস্তিষ্ক, মানে এটা প্রেক্ষাপট কি যে আপনার মাথায় ঘিলু নাই এরকম কিছু বলা যায়? ঘিলু নাই একটা বই লিখে ফেললেন? হ্যাঁ। এই বই কে পড়বে? যাদের মাথায় ঘিলু নাই তারা? হ্যাঁ। এটা প্রেক্ষাপট কি আসলে? ভিতরে কি লিখছেন? 2-3 লাইনের ফেসবুক স্ট্যাটাস পড়ে দেখেন, অথবা যারা পড়ছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা আচ্ছা, পড়ে তারপর রিভিউ দিতে হবে। আপনি বইমেলায় তো যাচ্ছেন প্রায়, দেখলাম যে অটোগ্রাফ ফটোগ্রাফ দিচ্ছেন, আর সেখানে ফুল দিয়ে ভাইরাল হতে পারছেন না কেন? সরি, হোয়াট? মেয়েদেরকে ফুল দিয়ে ভাইরাল হতে পারছেন না কেন?
আসলে এই একটা জিনিস আমি ইদানিং খুব ভয় পাই, ভাইরাল বা হুট করে ট্রেন্ডে ওঠার যে আপনি ভাইরাল হতে চান না? না, যে জিনিসটা হুট করে ওঠে না সেই জিনিসটা হুট করে নেমেও যায়, এটা কিন্তু প্রকৃতির নিয়ম, লাইফে আপ ডাউন থাকবে। আচ্ছা, সো হুট করে যদি উঠে যাই সামলাতে পারবো না নিজেকে, ধাম করে এমন আসারটা খাবো, এটা আসলে এখন দেখেন আজ থেকে 15 বছর আগে যে বইগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু এখনো মানুষ কিনছে, তার সেই বইগুলো কিন্তু হুট করে ট্রেন্ডে ওঠেনি, রাইট? সো যে জিনিসটা হুট করে ওঠে সেটা হুট করে নেমেও যায়, সো এটা আমি চাই না হুট করে উঠতে, আমি কেন আস্তে আস্তে বই উঠি। মেলা গিয়ে ফুল টুল দেন না মেয়েদেরকে? ফুল পেয়েছি অনেক, দেননি? না ফুল পেয়েছি লিজা বা খিজা বা প্রিয়তমা এদের কোনো নাম না এই নামে এরকম কাউকে? না, এরকম গিয়া না, আমি অনেক ফুল পেয়েছি, অনেক বিশেষ করে চকলেট পাইছি অনেক আমি। চকলেট পেয়ে গেছেন? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই মানুষ আপনাকে চকলেট বয় বলে, আপনি মনে হয় চকলেট খেতে খুব ভালোবাসেন। যাই হোক, কাফির বই পড়েছেন? না, কেমন লেগেছে? মানে দু একটা কবিতা পড়েননি? সুন্দর সুন্দর দুটো বই বের হয়েছে তো। আসলে আমার নিউজ ফিডটা অনেক ফ্রেশ, কেউ যদি জোর Fresh করে, মানে আপনি কি কাফির বইকে মানে ময়লা বলছেন? না কাফি ভাইয়াকে নিয়ে যেগুলো সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে আমি সেইটাকে ময়লা বলছি। এখন কাউকে যদি কারো যদি খারাপ লাগে, কাফি ভাইয়াকে যদি খারাপ লাগে কারো, ঠিক আছে অ্যাভয়েড করো, এই সিম্পল জিনিসটাই আমি বুঝাতে পারি না সোশ্যাল যে মিডিয়াতে কি শুরু হয়েছে? আমি তো কোনো খারাপ কিছু দেখি না। আপনি কি না দেখলেন শুরু খারাপ? হয়েছে, আমাকে বলেন না অনেকে দু একটা, কি হয়েছে? আমাকে কয়েকটা জিনিস আমাকে পাঠাইছে, কে যে পাঠায়? হচ্ছে কি পাঠায়? কি জানো ওই যে তানভীরেরই একটা ভিডিও পাঠাইছিল একজন আমাকে। তানভীরকে? ও আচ্ছা, ওই যে সময় নিউজের একটা আচ্ছা, সাংবাদিক আছে না, হ্যাঁ, অনেক হ্যাঁ। বড় কি সাংবাদিক সময় পাঠাইছে? নিউজের। আচ্ছা, কি পাঠাইছে? হ্যাঁ, তো পাঠালো, ওর একটা ইন্টারভিউ পাঠাইলো এবং ওই ইসের নিচে কিছু কমেন্ট দেখলাম, ঠিক আছে। সো এই কমেন্টগুলো খারাপ লাগছে আমার। তো ব্যাপারটা হচ্ছে আমরা এটা বুঝতে চাই না যে যে জিনিসটা আমাদের কাছে খারাপ লাগছে সেই জিনিসটা যদি আমরা শেয়ার করি, সেখানে যদি কমেন্ট করি, সেই জিনিসটা আরও 10 জন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। তো যে জিনিসটা খারাপ সেই জিনিসটাকে ওইখানে আটকে দেওয়া উচিত। একটা জিনিসকে খারাপ, কোন জিনিসটা খারাপ কাফি ভাই? যে সেটাই কোনো তো কিছু শুনতে খারাপ, চাচ্ছি। আমাকেও খারাপ লাগে অনেকের আপনার কাছে, কোন বিষয়টা খারাপ লাগছে? কি আমাকেও, দেখছেন আপনি? আমার কাছে অনেকে, আমি দেখিনি, আপনি কিছুই দেখেন নাই? না, তাকে মানুষ বলছে খারাপ, কেন বলছে? আমি কি জানি, তার বইয়ে হয়তো বা কিছু একটা আছে, সে কিছু একটা লিখছে, আমি তো জানি না সে কি লিখছে। আর অনেকের কাছে আমিও কেন খারাপ। 4 লাইনে সেই কবিতা পড়েন নাই একটু আপনি? শোনান না প্লিজ। না আমি তো পড়িনি, জানি প্লিজ না, প্লিজ প্লিজ। ওই যে আমি যাকে আপনি ভালোবাসি জানেন। সে তাকে ভালোবাসে না, What, আমি what? তাকে ভালোবাসি সে তাকে ভালোবাসে না, এরকমই কিছু একটা। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, ইন্টারেস্টিং তো, ভালোই তো লিখছে। ভালো লাগছে? ভালোই তো লিখছে। আমার কাছেও ভালো লাগছে। আপনার কেন যে সব বলেন না উল্টাপাল্টা কথা? হ্যাঁ, সেটাই তো আমি বুঝছি বুঝি না, ভালোই তো লিখছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, এনিওয়েজ আপনি একটু বলেন তো, সবসময় শুনি যে প্রাক্তনকে ক্ষমা করা উচিত না, প্রাক্তনকে ক্ষমা করব না, এরকম তো প্রাক্তনকে কি প্রাক্তনকে- ক্ষমা করা উচিত? কাফি ভাইয়ের দেখেন, উদ্দেশ্যে আপনার কি বলার আপনি আছে? যদি, আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি ব্রেকআপের পর আপনি সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, কোনো তৃতীয় পক্ষের কাছেও আপনার প্রাক্তনকে নিয়ে আজে বাজে কথা বলে থাকেন, মানে হলো আপনি তাকে কোনোদিনই ভালোবাসেননি। আপনি যদি তাকে একদিনের জন্য ভালোবাসতেন, আমাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে আমরা কখনো, সে যত খারাপই করুক আমাদের সাথে, আমরা কখনো তার নামে খারাপ কিছু বলতে পারবো না, এটা সম্ভব না, এটা ভালোবাসা না। আর যাই হোক, আচ্ছা, এই যে কাফি ভাইও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রাক্তনকে নিয়ে যে এই যে ক্ষমা করা উচিত না বা প্রাক্তনকে কখনো ক্ষমা করব না, এই বিষয়গুলো কিন্তু কন্টেন্টে প্রায় উঠে আসে। তার এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? সে এখন ক্ষমা করবে কি না সেটা তার ব্যাপার, কিন্তু আমি যেটা বললাম মাত্র, যে আপনি যদি আপনার প্রাক্তনের নামে খারাপ কথা বলে বেড়ান, আপনি তখন তার মানে আপনি কখনোই তাকে ভালোবাসেননি। আচ্ছা, আপনার প্রাক্তন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 2 জন? হুম, তারা কি কি প্রফেশনে ছিল? তার স্টুডেন্ট ছিল, প্রফেশন ছিল। দুজনেই কোন ক্লাসে পড়তো? ক্লাস না, একজন ইন্টার ফার্স্ট ইয়ার, একজন অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, লং ডিস্টেন্স কে ছিল? প্রথমটা প্রথম জন কোথায় ছিল সে? আমি তখন খুলনা থাকতাম, সে ঢাকায়। ঢাকায় থাকতো। আচ্ছা, আর দ্বিতীয় জন কাছাকাছি না, কোথায় থাকতো? সে থাকতো হচ্ছে সিলেটে, আমি তখন ঢাকায়। আচ্ছা, এই যে এত প্রেম নিয়ে এত কিছু জানেন, তারপরেও কেন বিচ্ছেদ? হুম, প্রেম নিয়ে যে মানুষটা এত কিছু জানে তারপরে তার কেন বিচ্ছেদ হয়? এখন সে তো যে অলরেডি প্রেম টিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ডাক্তারের বেশি কি বুঝে অসুখ হতে দেখে। পারে না? এখন যে হার্ট সার্জন, তার কি হার্টের অসুবিধা হতে আপনি পারে না? প্রেমের ডাক্তার? আপনি কথা বলছেন, প্রেম নিয়ে আমি অনেক কিছু বুঝি, এখন যে ডাক্তার সে অনেক কিছু বোঝে আচ্ছা। হেলথের ব্যাপারে, so সেও অসুস্থ হয়, হতেই পারে এটা। একটু যদি বলতেন বিচ্ছেদটা কেন? বিচ্ছেদটা কেন? প্রথম জনের সাথে বিচ্ছেদ কেন? লং ডিস্টেন্সের জন্য? সে জীবন থেকে আলাদা জিনিস চাইতো, আমি আলাদা জিনিস। So, যেমন তার আমরা প্রায় বলতে গেলে সমবয়সী ছিলাম কিছুটা, সো তার সেটেলমেন্ট দরকার ছিল,
বাট ওই বয়সটাতে আমি সেটেল হতে পারতাম না এবং আমার গোলস আলাদা ছিল। আপনি তখন ইন্টারে পড়তেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো গোলস আলাদা ছিল, সো যেটা হয়েছে মিউচুয়ালি হয়েছে, এটাই। আহা, সো স্যাড, আই এম সো সরি। সেকেন্ড জন বিচ্ছেদ কেন হলো? সেকেন্ড জোন আসলে ও দেশের বাইরে চলে গেছে, সো আমার মনে হয়নি যে ওর কোনো পিছুটান রেখে যাওয়া উচিত। এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন? আমরা মিউচুয়ালি যা করা করছি। মিউচুয়ালি ব্রেকআপ? বাহ, চমৎকার। তো তারপরে আর জীবনে প্রেম আসেনি? না, লাস্ট ব্রেকআপ কতদিন আগে হয়েছে? 3-4 বছর। তারপর আর প্রেম আসেনি আপনার জীবনে? না। ও মাই গড। আচ্ছা, যাই হোক, আপনি প্রেম করতে চাইলে বা বিয়ে তো নিশ্চয়ই করবেন, নাকি বিয়ে ছাড়াই থাকবেন? আপাতত বিয়ে নিয়ে প্ল্যান নেই, ভবিষ্যতে করবেন হয়তোবা। আচ্ছা, তাহলে বিয়ের জন্য আপনি কেমন পাত্রী খুঁজবেন? হোক কোনো পছন্দ কেউ থাকে না এরকম যে, আচ্ছা, আপনি একজন মেয়েকে যখন দেখেন প্রথম কোন বিষয়গুলো আপনি নোটিস করেন? সে শাহরুখের ফ্যান কিনা, দ্যাটস ইট। আচ্ছা, তারপর? দ্যাটস ইট, মানে শাহরুখের ফ্যান হলেই আপনার সাথে ভাইব ম্যাচ হয়ে যায়। ওকে, দেন আর কি দরকার? আচ্ছা, দ্যাটস ইট, তারপর? আর কি দরকার? ইফ ইউ আর আ ফ্যান অফ শাহরুখ খান, সো আমাদের ভাইব ম্যাচ হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। লাইক আই ডোন্ট লাইক জোকস, আই ডোন্ট লাইক ইউ, দ্যাটস ইট। আর কি, এছাড়া তো আর কোনো কিছু দরকার আর নেই। দেখতে সুন্দর হতে হবে কিনা, সে কি ধরনের, কিসে পড়বে, কি করবে, কোন প্রফেশনে থাকবে, মানে টক্সিক কিনা? দেখতে সুন্দর হয়ে কি হবে? যারা তাজমহলের আশেপাশে থাকে তাদের কাছে তাজমহলটাও নর্মাল। আচ্ছা আচ্ছা। আর লুকস ডাজন্ট ম্যাটার। এমন কেউ সাইজ, মানে বলছিলাম যে লম্বা চূড়া কিনা? না, আমি নিজেই আমার সাইজ সমস্যা আছে, আপনার আসলে শূন্য মস্তিষ্ক। না, আমার আসলে নিজেরই তো সাইজ ছোট, এই জন্য বললাম। আপনার সাইজ ছোট? হ্যাঁ। আপনার সাইজ কত? 5'6". 5'6" ফিট বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার থেকে একটু ছোট প্রয়োজন, তাই তো? ঠিক আছে, তাহলে খুব দ্রুত আপনি পেয়ে যান এবং আপনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যান। তাহলে ভালো ভালো ভিডিও, আমরা প্রেম সম্পর্কে পজিটিভ ভিডিও। আপনি কি শাহরুখের ফ্যান? আমি শাহরুখ খানের ফ্যান কে না? আপনি শাকিব খানকে পছন্দ করেন না? মানে বাংলাদেশের কাকে পছন্দ করেন? বাংলাদেশের মানে কোন দিক থেকে? মিডিয়া থেকে? হ্যাঁ, পছন্দ সাকিব খানকে, অপছন্দ করার তো কোনো কারণ দেখি না। আর কাকে পছন্দ করেন? আপনার নায়কদের মধ্যে কাকে আপনার ভালো লাগে? সিয়াম ভাইয়া আছে, আরিফিন শুভ ভাইয়া আছে। বাংলাদেশের কোন নায়িকাকে আপনি বিয়ে করতে চান? হোয়াট? কোন নায়িকাকে বিয়ে করতে চান বা আপনি ডেটে যেতে চান? ডেটে যেতে চাই না, এরকম আসলে কেউ নাই। কেউ নাই? মানে আপনার যোগ্য কেউ নাই? যোগ্য বললে ভুল হবে, তারা আসলে আমার আউট অফ রিচ, অনেক আউট অফ লিগ। আমরা ব্যবস্থা করে দেব, আপনি বলেন। এখন যদি অপশন থাকে কাকে? ওই যে একটু আগে একজনের নাম বলছিলেন আপনি, কি জানো, নুসরাত ফারিয়া, উনি কি বাংলাদেশের? উনি কি বাংলাদেশের নাকি আপনি জানেন না? উনি বাংলাদেশের না ইন্ডিয়ান? মানে উনি কলকাতার মুভি করেন না বাংলাদেশের মুভি করেন? আর সিরিয়াস বলেন। ও মাই গড, হ্যাঁ, সে বাংলাদেশের। আচ্ছা, আমার কয়েকজন, উনার নামটা বললেন, যেহেতু আপনি নামটা বললেন, সো উনার সাথে পারলে ব্যবস্থা করে দেন। আর হচ্ছে কি জানো, উপবিশ্বাস। বাঁধন। উপবিশ্বাসকে ভালো লাগে না? শি ইজ কিউট, খারাপ লাগার কারণ নেই, বাট আমি যদি আমার প্রেফারেন্স বলি, বাঁধন। আর হচ্ছে ভুলে গেছি নামটা, শেট, কয়েকদিন আগে ক্রাশ খেলাম আমি। ক্রাশও খেয়েছেন? আচ্ছা, কি নাম? ভুলে গেলাম আমি নামটা। যাকে ক্রাশ খেয়েছেন তাকেই ভুলে গেছেন না? আমি নামটা কেন ভুললাম আমি? কে? ময়ূরী? নো 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 নো। আরে আচ্ছা, নামটা মনে পড়লো। রুনা খান। রুনা খান। রুনা খান, রাইট, উনার নাম রুনা খানই তো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, রুনা খানকে আপনি বিয়ে করতে চান? বিয়ে না, ডেটে যেতে চান? হ্যাঁ, উনার সাথে আমি এক কাপ কফি শেয়ার করতে চাই। উনার কি কিছু করতে চান? এক কাপ কফি খেতে চাই উনার সাথে। মানে কফি ডেটের অফার দিচ্ছেন রুনা খান? কারণ উনার, হ্যাঁ, কারণ হচ্ছে উনার কিছু পোস্ট, কিছু কথা আমার ভালো লেগেছে, সো আমার মনে হইছে উনার সাথে যদি আমি, বলেন না কোন কথা। অনেক কিছু উনার ফেসবুক পেজে বা কিছু আমার মনে হইছে যে উনি লাইফে অনেক কিছু দেখছে, অনেক কিছু জানে, সো উনার সাথে যদি আমি 30 মিনিট সময় অতিবাহিত করতে পারি, আমার লাইফে অনেক ভ্যালু অ্যাড হবে। কিভাবে ইমপ্রেস করবেন আপনি রুনা খানকে যদি কফি ডেটের অফার আমরা করে দিই আপনাকে? আমার এই একটা স্পেশালিটি, আমি সবাইকে বলি যে নেভার ট্রাই টু ইমপ্রেস। কি করবেন? কি করবেন আপনি কফি ডেটে গিয়ে? বি ইয়োরসেলফ, বি রেসপেক্টফুল, বি জেন্টল, কিপ স্মাইলিং, জাস্ট লিসেন টু হার, দ্যাটস ইট।
আচ্ছা আচ্ছা, রুনা খানের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ওই যে সে অনেক গুছিয়ে কথা বলে, সে অনেক ম্যাচিওর। ম্যাচিওর, আচ্ছা। তার সাথে তো আপনার বয়সের অনেক ডিফারেন্স হবে। এই জন্যই হয়তো বা সে লাইফে অনেক কিছু দেখছে, রাইট? তার থেকে আপনি শিখতে চান। হ্যাঁ। আপনি কখনো চিট হয়েছেন? না। প্রতারণার শিকার হননি? ওকে ওকে। কখনো আপনার মানি ব্যাগ নিয়ে গেছে পকেট কেটে? চেষ্টা হয়েছে একবার গুলিস্তানে, বাট পারে নাই। আচ্ছা, পারেননি। ওকে, আপনার মানি ব্যাগে সবসময় কত টাকা থাকে? বেশি না, 500-600। আপনি মানি ব্যাগে কার ছবি রেখেছেন? আমার নিজের। আচ্ছা, বিভৎস অতীত আছে আপনার, একটু জানতে চাই। বিভৎস অতীত, ওই যে আপনি একটু আগে বলছিলেন না আপনার নামে তো কোনো কন্ট্রোভার্সি নাই। কন্ট্রোভার্সি আসলে হয়তো বা বিভৎস অতীতগুলো সামনে চলে আসবে। এখানে বিয়ে করেছিলেন? হোয়াট? বিয়ে করেছিলেন এর আগে? না না না। তাহলে কি বিভৎস অতীত চলে আসবে আস্তে আস্তে। শুনি একটু দু একটা, কি ব্যাপার? নিজেকে কেন নিজে ইয়া করবো, আশ্চর্য ভাইরাল করবো? থাক না, ফ্যামিলিগত বলা যায়, ফ্যামিলিগত ভাবেও আছে, সব দিক থেকেই আছে। শুনি দু একটা। না, আর চলে আসবে হুট করে একদিন সামনে। হুট করে? আমার মনে কারণ এগুলো তো চাপা হয় না, এগুলো তো চাপা থাকে না, রাইট? আপনি কি পরিমণিকে বিয়ের অফার দিয়েছিলেন এরকম কিছু? তো এটা বিভৎসের কি আছে? আশ্চর্য ব্যাপার। এটা কি বিভৎস হিসেবে দেখেন আপনি? রিজেক্টেড হয়ে পাগল হয়ে ঘুরে ফিরে করেছেন, তারপর বাপ্পারাজের মতো না 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 আমি বিশ্বাস করি না। এটা না করা উচিত আমার কোনো না কোনো একটা মেয়ের জন্য। আচ্ছা আচ্ছা, আসলে করা উচিত। আচ্ছা আচ্ছা, তাই না? তো বিভৎস অতীত আপনি শেয়ার করবেন না, ওকে। আচ্ছা, অনেক দিনের ইচ্ছা নাকি আপনার হচ্ছে বাইক চালাতে পারে এমন একটা মেয়ে আপনার সাথে প্রেম করুক এবং আপনি তার বাইকের পেছনে বসেন, সেই রকম মেয়ে কি পেয়েছেন? না, এরকম মেয়ে পাইনি আমি। আর প্রেম না, বাইক চালানো মেয়ের পেছনে কেন আপনার মানে উঠতে হলো? আমি পারি না তাই কয়েকটা জিনিস আছে যেগুলো আমি পারি না। সো যারা পারে তাদের উপর একটা আলাদা সম্মান আমার কাজ করে। যেমন আমি সেরকম একটা ক্রিকেট খেলতে পারি না, সো যারা ক্রিকেট খেলতে পারে, যারা ক্রিকেটার্স আছেন, তাদের উপর আমার অনেক সম্মান। সো ব্যাপারটা এরকম, আমি বাইক চালাতে পারি না। তাহলে আপনার মানে প্রেমিকা বা আপনার বউ হচ্ছে বাইক চালাতে হবে, তাই তো? হবে, এরকম কন্ডিশনের কি আছে? আর প্রেমিকা হওয়ার কিছু না, আমি এরকম ভাবে লিখেছিলাম জিনিসটা, হয়তো বা যে এরকম কেউ থাকলে জীবনে ভালো হতো যে বাইক চালাতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরদের যন্ত্রণায় মূলধারা লেখকরা হারিয়ে যাচ্ছে বইমেলা থেকে? এইটা আসলে একটু গ্রে স্কেলের কথা। ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ক্ষুধা থাকে বা আপনার যদি তৃষ্ণা থাকে, আপনি মরুভূমিতেও পানি এবং খাদ্য খুঁজে বের করবেন। এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনার ক্ষুধা কতটুকু বা তৃষ্ণা কতটুকু। সো যারা অ্যাকচুয়ালি পাঠক, যাদের একটা ভালো বইয়ের সন্ধান আছে, তৃষ্ণা আছে, তারা খুঁজে বের করবেই বইটাকে। এখানে ফ্রন্ট লাইনে এসে যতই আমরা ক্যামেরা লাইট নিয়ে লাফালাফি করি না কেন, ঝাপাঝাপি লাফালাফিতে তো আসলে অনেক মূলধারার পাঠকরা ঢুকতেই চায় না এখন বইমেলায়। মূলধারার পাঠকরা ঢুকতে চায় না, আবার দেখা যায় যে স্টলে আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে দাঁড়িয়েছে, সেখানে একদম ভিড় জমে যায় শুধু ছবি তোলার জন্য। সো মূলধারার যারা লেখক, তাদের বই তো আসলে বেচাকেনা হচ্ছে না, পাঠকরাও সেখানে আসলে যাচ্ছে না, সেফ ফিল করছে না বা ভালো ফিল করছে না। আচ্ছা, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে ঝাউ করতেছে মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে? আপু একটা সেলফি, ভাই একটা সেলফি, এই ধরনের, মানে বইমেলাটা হয়ে গেছে একটা সেলফি কেন্দ্র। ওকে, বইমেলাটা আগেও সেলফি কেন্দ্র ছিল, কন্টেন্ট ক্রিয়েটর আসার আগে তার প্রিয় লেখকের সাথে তারা ছবি তুলে যেতেই পারে। এখন সভ্য ছিল, এটা সভ্য না? না। ওকে, সো আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেকেই একটা বড় প্রজন্মের একটা বড় অংশ যারা বই থেকে একদম ডিট্যাচড হয়ে গেছিল, তাদেরকে বই পড়াতে উদ্বুদ্ধ করছে? এটা আপনি অস্বীকার করতে পারবেন? করতে পারবেন না। বইয়ের ভিতর কি লেখে, যেমন মোস্তাক তিশার গত বছরের বই আমরা দেখেছি যে তাদের কিছু সুন্দর ইন্টিমেট ছবি বইয়ে ছাপানো হয়েছে, পুরো বই জুড়ে ছবি, তাদের বিভিন্ন সাংসারিক জীবনে, কখন প্রেম হয়েছে, কখন স্কুল লাইফে, যখন তিশা স্কুলে ছিল তখন মুস্তাক হচ্ছে সেখানকার কি গভর্নিং বডির সদস্য ছিল, তখন কোলে তুলে নিয়েছিল, সেই ধরনের ছবি আমরা দেখেছি। ওখান থেকে আমরা কি কি এক্স্যাক্টলি এইটাই দেখেন। আপনি একটু আগে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ার কয়েকটা কবিতা, যে আমি যাকে ভালোবাসি সে ভালোবাসে না, কবিতা লাইন বললেন, ওখান থেকে আমরা এই মাত্র বললেন মোস্তাক তিশা কোলে নিচ্ছিল নাকি, ডাক্তার সাবরিনার কথা মোছামুছি করে মৃগী রোগীর মতো, তিনিও বই লেখেন। এই যে কথাটা আপনি আমাকে বলছেন, এইটাই সমস্যা, যে আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে নিয়ে আলোচনা করি। আপনি এখানে একটা ভালো রাইটারের উদাহরণ দিতে পারতেন, পাশাপাশি ভালো রাইটার তো আছে, ধরেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যে স্টলে, তার পাশেই একজন ভালো রাইটারের স্টল আছে, সেও দাঁড়িয়ে আছে, কেউ তার কাছে যাবে না, সবাই আপনার কাছে যাবে। আপনি কয়েকটা নাম বলেন। সাদাত রহমান আছে, আর অনেকেই আছেন। সাদাত রহমান আছেন, হ্যাঁ, সাদাত রহমানের বই বিক্রি হচ্ছে না, ইউ আর টেলিং মি দ্যাট? নো, বাট আমি বলছিলাম যে
তিনি দাঁড়িয়ে থাকলে যে পরিমাণ ভিড় হবে তার হ্যাঁ। থেকে বেশি কাফি ভাই দাঁড়িয়ে থাকলে বা আপনি দাঁড়িয়ে থাকলে ভিড় হবে। এটা আমি জানি না, কারণ সাদাত ভাইয়ের একটা আলাদা ফ্যান বেজ আছে, উনার একদম একটা নিশ আরো অনেক ফলোয়ার মূলধারার আছে। লেখক আছে। হ্যাঁ, এমনকি কিঙ্কর হাসান ভাইয়া আছে, নিমগ্ন দুপুর আছেন, এরা রাইটার, এরা একদম নিশ রাইটার, এদের একটা আলাদা ফ্যান বেজই আছে। সরাসরি আপনারা সোশ্যাল কি মিডিয়ায় বইমেলার পরিবেশটা নষ্ট করছেন কিনা কি মনে হয়? যদি, আমি তো বললাম যে যদি মনে হয় আমরা নষ্ট করছি, এটা একটা সেন্সরশিপ থাকা উচিত যে চাইলেই যে কেউ বই লিখতে পারবে না। যতক্ষণ না সেন্সরশিপটা আসছে ততক্ষণ তো এটা উন্মুক্ত, রাইট? এটা হওয়া উচিত আসলে। আমি চাইলেই বই লিখতে পারবো না, বা আমার বইটা সাবমিট করার পর একটা সেন্সরশিপ হয়ে ফিল্টার হয়ে সেখান থেকে বইমেলায় যাওয়াটা উচিত। চমৎকার। আপনার মধ্যে কি কি গুণাবলী আছে যে আপনি একজন লেখক হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চান? আমি অনেক পড়ি, পড়ালেখা করেন। আচ্ছা, বেশ ভালো। আপনি কি নিজেকে বিশিষ্ট চিন্তাবিদ মনে করেন? নো, আমি ওভার থিঙ্কার। ওকে, আমরা একটা চমৎকার খেলা খেলি এখন, ঠিক আছে? যেই প্রশ্নগুলো করব আপনাকে খুব দ্রুত উত্তর দিতে হবে, আপনি সময় নিতে পারবেন না। সময় নিতে মানে 2 থেকে 3 সেকেন্ডের বেশি সময় নিলে আপনি ডিসকোয়ালিফাইড। ওকে, সো দেখি আপনার আইকিউ কত বেশি। আ দিয়ে শুরু একটা ফলের নাম। আম। ও, প দিয়ে শুরু একটি সবজির নাম। 2 3 পাপায়া। পাপায়া ইজ নট আ সবজি, কাম অন, এন্ড পাপায়া ইজ নট ইভেন প আ দিয়ে বাংলা শুরু একটি সবজির নাম। 1 পালং শাক। ওকে, মাঝখানে অনুস্বর আছে এমন একটি মাছের নাম। 1 2 পাঙাশ। না, নো। হ্যাঁ, পাঙাশ হতে পারে, হ্যাঁ, okay. অনুস্বর তো আছে। টি দিয়ে শুরু একটা ফুলের নাম। টিউলিপ। ওকে, লা দিয়ে শেষ একটি বাদ্যযন্ত্রের নাম। তবলা। বেহালা, তবলা। আ দিয়ে শুরু হয় না এমন একটি ফলের নাম। আ দিয়ে শুরু হয় না। কাঁঠাল। ওকে, কাঁঠালে তো আছে। হ্যাঁ, আ দিয়ে শুরু হয় না। কাঁঠাল কয়েকার কা। 3 তেঁতুল। ওকে, এ দিয়ে শুরু একটি খাবারের নাম। এ দিয়ে শুরু খাবারের নাম। হ্যাঁ, 1 2 3 পারবো না এটা। 4 5 এলাচ। এটা খাবার। এলাচ ইজ নট আ খাবার। এলাচ ইজ আ এলাচ মশলা। খান না? এলাচ ইজ আ মশলা। মশলা কি খাবার না? মশলা কি করেন আপনি? মশলা তো মিশিয়ে খানি নাকি? মশলার ফ্লেভার খান না আপনি? হ্যাঁ, ঢং। এখন সরেন, পারেন নাই সয়াবিন আপনি। তেল, সয়াবিন তেলও তো খাবারের মধ্যে যায়, বাট তো? তেল ইজ নট আ খাবার। তেল খাবার না, আপনি খান তো? ওকে, অবশ্যই খাবার। ওকে। আসলে বাটার খাবার না। আচ্ছা, ল দিয়ে শুরু একটি খেলার নাম। ল দিয়ে শেষ একটি খেলার নাম। ফুটবল। ওকে, খেলা 2। আমি আপনাকে কিছু নাম কিছু ওয়ার্ড বলবো, 15টা, একটা না, ঠিক আছে? ওয়ার্ডের মধ্যে থেকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। আপনার আইকিউ পাওয়ার বা ব্রেইনের ধারণ ক্ষমতা কত বেশি সেটা প্রমাণ করবো। ওকে, প্রথমে শুনুন, 15টা ওয়ার্ড বলছি। চট্টগ্রাম, খুলনা, কড়াই, পলাশ, খুলনা। খুলনা আবার দুইবার যাচ্ছে, আবার যাচ্ছে। চট্টগ্রাম, খুলনা, কড়াই, পলাশ, বরিশাল, চামচ, কমলা লেবু, হাড়ি, ছাতা, চন্দন, সিংহ, বালতি, নেল পলিশ, সীতাহার, কাজল, অযোধ্যা। এর মধ্যে 4টা বাসনের নাম বলেছি। কি কি? কড়াই, এটা বলতে পারেন? ওকে, 1 চামচ, ওকে, আর মনে নেই। 2টো বলতে পেরেছেন, হাড়ি আর বালতি ছিল। হাড়িয়ার বালতি ছিল। আচ্ছা, ওকে, কংগ্রাচুলেশনস। আচ্ছা, মানুষের প্রশ্ন, আমরা খেলা শেষ, এবার প্রশ্ন। মানুষের প্রশ্ন যে আপনার কি দাড়ি মোচ ওঠে না, না দাড়ি মোচ রাখেন না? অত একটা ওঠে না। আসলে ওঠে না? অত একটা ওঠে না, হালকা হালকা এই পাশে উঠছে, এইখানে উঠে, হ্যাঁ। এইখানে উঠছে, হালকা এখানে আছে, এছাড়া তো দাড়ি মোচ রাখার ইচ্ছে করে না, যে চাপ দাড়ি রাখবেন, একটু মেয়েদেরকে কোচা দিবেন দাড়ি দিয়ে? না, সেরকম কোনো ইচ্ছা আসলে হয়নি কখনো এরকম। বাট আপনার কি চাপদাড়িওয়ালা ছেলে ভালো লাগে না আমার মতো? আমার কি ভালো লাগে ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, যাই হোক, আমার কোনো ছেলেই ভালো লাগে না। আমি ছেলে, সরি, মেয়েও ভালো। আমি কিছু বলি নাই। আমি ওরকম মেন করি না। আমি বলেছি যে আমি কিছুই মিন করি না। আপাতত প্রেম, ভালোবাসা, ছেলে মানেই হচ্ছে প্রতারণার শীর্ষে থাকা কিছু মানুষ। সো আমি ভয় পাই ছেলেদেরকে। এনিওয়েজ, সামনে আগাই। এটার প্রমাণ খুব তাড়াতাড়ি আমরা পাবো। নেক্সট কোশ্চেন। ওকে, দাঁত নিয়ে কখনো ট্রোলের শিকার হয়েছেন কিনা? আমি নিজেও হই। যাদের করার তারা করবে, আর বেশিরভাগ মানুষ আমাকে দাঁত নিয়ে প্রেইজও করে। ট্রোলের শিকার হয়েছেন কখনো? করতেই পারে, তাদের মানে কাজ কি এটা। ধরনের নেগেটিভ কমেন্ট গুলো আপনার কি ধরনের আসে? যেমন কি দাঁতের মধ্যে ত্রিভুজ,
ত্রিভুজ, আচ্ছা এরপরে হচ্ছে কি জানো তুই রিসেন্ট একটা ইন্টারেস্টিং লাগছে আমার ওটা, যে তুই কি স্টিলের বিড়ি খাস, যে খাইতে খাইতে দাঁতের এখানে ইয়া হয়ে গেছে। একদম হাসি, আমি নিজেও হাসছি অনেকক্ষণ এটা দেখে। সো হ্যাঁ, এরকম আসে। আচ্ছা দাঁত মাজেন না এরকম আসে না? দাঁত তো মাজি না, এরকম আসে আচ্ছা, না। কয় বেলা মাজেন? সকালে মাছি, রাতে মাজেন। আচ্ছা বেশ ভালো। তো আপনাকে নেগেটিভ কমেন্ট করে এমন ধরনের মানে কি কি কমেন্ট আসে? যেমন আমার কাছে যে কমেন্টগুলো আসে সেটা হচ্ছে অনেক দূর এগিয়ে যাও মা, এত দূরে যাও আর ফিরে এসো না। তারপর হচ্ছে মোবাইল কেনার সময় তো সব টাকা পরিশোধ করেছি, তারপরও তোর ভিডিও কেন আমার সামনে আসে? তো আপনার কি ধরনের? এগুলো তো খুব বেসিক, এগুলো সবারই আসে। আপনার কি ধরনের আসে? বেসিক এই যে আমার আসে যে প্রেম বিশেষজ্ঞ, যেটা আপনি প্রথমে বলছেন, এই কথাটা আসে। এরপরে হচ্ছে সব জানতা শমশের, হ্যাঁ। তারপরে হচ্ছে নারীবাজ। নারীবাজ মানে কথাটা নারী লাগাইলাম আমি, নারীর জায়গায় অন্য কিছু আর কি। ইয়েস, নুডলস বাজ। হ্যাঁ, সো এইটাই আছে, অনেক কিছু আসে। সিম্প, যে শুধু সিম্প, ফেমিনিস্ট, ও আচ্ছা, এই ধরনের আসে। আচ্ছা, আপনাকে ভারতীয় বলে কেন? আপনি কি রয়্যাল এজেন্ট? আই উইশ। হ্যাঁ, মানে একটা পার্মানেন্ট চাকরি তো হইতো। ও আচ্ছা, আপনি কি নরেন্দ্র মোদীকে অনেক ভালোবাসেন? রয়্যাল এজেন্টরা নরেন্দ্র মোদীকে ভালোবাসে? ওয়াও, এইটা আপনি পাঠানে দেখছেন? না, পাঠানে দেখিনি, জিজ্ঞেস করলাম আপনাকে। না, ভালোবাসেন কিনা? আচ্ছা, তো আপনাকে ইন্ডিয়ান কেন বলে? হয়তো ইন্ডিয়ার সাথে কি লিয়াজো আপনার? হয়তো আমার উচ্চারণের জন্য, এবং আমার নর্থ ইন্ডিয়া থেকে অনেক বড় সড়ো একটা ফলোয়ার আছে যারা কমেন্টস করে। মানে আমি যদি ধরি, প্রথমে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এরপরে কলকাতা, আমার যদি এরিয়াগুলো আমি ইয়া করি। আচ্ছা আচ্ছা, আপনি নাকি শান্তি রহমানকে লুকিয়ে লুকিয়ে তার উপর ক্রাশ খেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু এখন ক্রাশ তো কিন্তু বলতে পারতেন না, তার বয়ফ্রেন্ড আছে বলে নাকি? বয়ফ্রেন্ড আছে বলে শুধু কথা না, সে তো ওয়ে আউট অফ মাই লিগ, রাইট? কাম অন, শি ইজ শান্তি রহমান, আমি কোথায় কে? এটা এখন আর পছন্দ করেন না, ভালোবাসেন না তাকে? ভালোবাসা কখনোই ছিল না, আর অপছন্দ করার কোনো কারণ নেই। ক্রাশ তো খেয়েছিলেন? হ্যাঁ, সো অপছন্দ করার তো কোনো কারণ নেই। তার কোন বিষয়টা আপনার বেশি ভালো লেগেছে? সে অনেক ভালো ডান্স করে। তার প্রথম তো আমি ডান্স দেখেই ক্রাশ খেয়েছিলাম। আচ্ছা, তারপরে এখন কি তাকে বিয়ের প্রস্তাব দিবেন কিনা? ক্রাশ এবং চাঁদ দূর থেকেই সুন্দর। আচ্ছা, কাছে আসলে কি নষ্ট হয়ে যায়? হতে পারে। কথা হয়েছে কখনো শান্তি রহমানের সাথে? না, সেরকম একটা না, আই মিন একবার একটা ছোট্ট। মেয়েরা নাকি আপনার ফেক আইডির সাথে চ্যাট করে গোপন ছবি পাঠিয়ে তারপর ধরা খেয়ে আপনার কাছে কান্নাকাটি করে। আপনি কি ফেক আইডি গুলো নিজে খোলেন? না, আমি ফেক আইডি গুলো নিয়ে নিজে খুলি না। এটা নিয়ে অনেক কাহিনীও হয়েছে, অনেক থানা পুলিশও হয়েছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে একটা সময়, বাট এখন হয় না। এখন থেকে 2 বছর আগে এটা হয়েছে। আপনার ছবি দিয়ে খুলে? ওকে ওকে ওকে। আচ্ছা, আপনি তো দেখি যে অ্যাডাল্ট কন্টেন্টও বানান। অ্যাডাল্ট কন্টেন্ট, সেখানে আমরা দেখি যে মানে এগুলো কি ভাইরাল হওয়ার জন্য বানান কিনা? বেড সিন দেখি আমরা, তারপর অভদ্র প্রেম, সালমান মুক্তাদের অভদ্র প্রেমের ব্যাপারটা হয় কি, আপনি কি ইমরান হাশমি কি আপনার আদর্শ কিনা? না, ইমরান হাশমি আদর্শ না। এটা হয় কি, ব্যাপারটা ওপেনলি বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকার জন্য, ট্রেন্ডে থাকার জন্য, মানে হঠাৎ করে ফলোয়ার নামতেছে, ভিউজ আসতেছে না, অ্যালগরিদমের কোনো সমস্যা হতে পারে বা কোনো কিছু হলে একটা সময় অনেক মানসিক চাপ চলে আসতো। তখন কাইন্ড অফ অনেকেরই আসে। সো কাইন্ড অফ তখন ট্রেন্ডে থাকার জন্য, হুট করে ট্রেন্ডে ওঠার জন্য বা পেজের এঙ্গেজমেন্ট রিচ বাড়ানোর জন্য এই ধরনের নেগেটিভ কাজ অনেকেই করে ফেলে, আমিও করে ফেলছি, এবং আমি আফসোস করি ওগুলো নিয়ে। হ্যাঁ, আমার কয়েকটা ফ্রেন্ড আছে, খুব কাছের কয়েকটা ফ্রেন্ড, যারা আমাকে থাবড়ায় জিনিসটা বুঝাইছে। যার সাথে ওই অ্যাডাল্ট কন্টেন্ট বানিয়েছেন সে কে? জাস্ট ফ্রেন্ড? যার সাথে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, আমি অ্যাডাল্ট কন্টেন্ট অনেকের সাথেই বানাইছি। সো হ্যাঁ, তারা আমার ফ্রেন্ড। তার ফ্রেন্ড? হ্যাঁ, তারা আমার ফ্রেন্ড, অনেকের সাথেই বানাইছি। তাদের সাথে মানে লিয়াজোটা কিভাবে? যে কন্টেন্ট থেকে তো আপনি টাকা আয় করছেন, তাদেরকে কোনো রেমুনারেশন দিচ্ছেন কিনা? তারা পার কন্টেন্ট চার্জ করছে আমার কাছ থেকে। সো আচ্ছা, অভিনয় করেছেন আপনি কাইন্ড অফ। আপনি ইমরান হাশমিকে কতটা পছন্দ করেন? মানে আপনার চোখে মুখে ওই সব কন্টেন্টে আমি ইমরান হাশমির ছোঁয়া পেয়েছি। দেখেন, আপনি একটু আগে আমাকে বলছিলেন আমি শাহরুখের মতো করে হাসি, কথা বলি, চেষ্টা করছিলেন। শাহরুখের মতো হচ্ছিল না, গুলিস্তানের শাহরুখ হয়ে যাচ্ছিল, বাট চেষ্টা তো করছিলাম। সো এইটা ইমরান হাশমিটাও গুলিস্তানের ইমরান হাশমি ছিল, রাইট? সো ব্যাপারটা হইছে যে একজন অ্যাক্টর, তাকে ক্যামেরার সামনে যেটা হতে বলা হয়, তাকে যদি
কোনো কমেডি ক্যারেক্টার দেওয়া হয় তাহলে সেরকম। সো ক্যামেরার সামনে আমি জাস্ট মানে একটা মাথায় আসে কিভাবে সেগুলো? আপনার মাথা থেকে আসছিল? ওই যে একটা মেয়ের সাথে দেখলাম খুব ইন্টিমেট কিছু ভিডিও করছেন, সেগুলো কি আপনার মাথা থেকেই আসতো কিনা? হ্যাঁ, আমার মাথা থেকেই আসছে, কারণ হচ্ছে ওই যে তখন আপনি কি আসলে নায়ক হতে চান? হ্যাঁ বলা যায়, নায়ক হতে চান বাংলাদেশে? বললাম আবার অ্যাক্টর ইজ অ্যান অ্যাক্টর, সো নায়কের কি, আমি অ্যাক্টর হতে চাই। অ্যাক্টর হতে চান। আপনার আদর্শ কি জায়েদ খান? জায়েদ খানকে পছন্দ করেন কিনা? জায়েদ খানকে পছন্দ করি একটা দিকে, সেটা হচ্ছে যে ওনার সাথে একটা মিল আছে কিন্তু। ও হ্যাঁ, তাকে অনেক নারীরা পছন্দ করে, আপনাকে অনেক নারীরা পছন্দ করে। আচ্ছা, সেটা হতে পারে। আরেকটা আছে নাকি? না, মিল না, আমি তাকে যে কারণে পছন্দ করি সেটা হচ্ছে হি রিয়েলি নোজ হাউ টু প্লে দ্য অ্যালগরিদম অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া। ওকে। সে জাস্ট কিভাবে নিজেকে ট্রেন্ডে রাখতে হয়, কিভাবে ডিমান্ডে থাকতে হয়, সেটা খুব ভালো করে জানে। সে জানে যে কি করলে মানুষ আমাকে ভাইরাল করে দেবে, এবং সে সেটা করে। আচ্ছা, এই জন্য আপনি জায়েদ খান করেন? হ্যাঁ, যারা মনে করে যে জায়েদ খান বোকামি করে এগুলো করছে, অনেকেই আছে জায়েদ খানকে ট্রোল করে মনে করে সে চালাক। না, জায়েদ খান ইজ দ্য স্মার্ট ওয়ান। আচ্ছা, তার মানে আপনি নায়ক হলে আসলে কোন অভিনেত্রীকে আপনার নায়িকা হিসেবে নেবেন? এটা তো ডিরেক্টর ডিসাইড করবে। আর সে অভিনেত্রী, এখানে আমার পার্সোনাল চয়েসের কি আছে? সে ক্যামেরার সামনে জাস্ট আমার একজন কো আর্টিস্ট। বাহ, টিকটকার অপু ভাইকে তো নিশ্চয়ই চেনেন? হ্যাঁ, রিসেন্টলি তাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। পোস্ট দিয়েছেন, তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন, তারপরে ওইখানকার গার্লফ্রেন্ড নিয়ে মানে খুবই বলা যায় যে খোলামেলা গার্লফ্রেন্ডকে নিয়ে খুব সুন্দর জীবনযাপন করছেন, বিলাসবহুল জীবনযাপন করছেন। আপনি নাকি তাকে নিয়ে জেলাস করেন? না, এটা আমি একদম স্পষ্টভাবে লিখেছিলাম, আমার আইডিটা থাকলে আমি দেখাতে পারতাম আপনাকে স্ট্যাটাসটা। সেটা হচ্ছে কারো সাকসেস দেখে জেলাস হওয়ার মতো ছেলে আমি না, এটা আমি একদম স্পষ্টভাবে প্রথম লাইন লিখেছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটাও আমি লিখেছিলাম যে তাকে কিন্তু স্টার আমরাই বানাইছি। তাকে যদি আমি নেগেটিভভাবে দেখিও, সে যেটা করছে ধরলাম নেগেটিভ, তাকে যদি নেগেটিভভাবে দেখিও, তাকে তো স্টার আমরা বানাইছি, শেয়ার দিয়ে ট্রোল করে যেভাবে হোক তাকে উপরে ওই পর্যায়ে আজকে আমরা উঠাইছি, রাইট? এবং এই যে মানুষ বলে যে হচ্ছে যে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা বলে হ্যাঁ মমি নিচ্ছে, একটা ধনী মেয়েকে পটায় নিয়ে ইয়া করছে, যে ছেলেগুলো এগুলো বলছে তাদেরও তো চুলকানি কম নাই, তারাও তো চাচ্ছে, রাইট? তো অপু ভাই ধরলাম দুনিয়া সবচেয়ে খারাপ একটা লেম ছেলেও, সব ধরলাম আমি তর্কের খাতিরে, সে এতটা লেম হয়ে এত বড় লোকের একটা মেয়ে পটাইছে, তুমি এত স্মার্ট, তুমি পাইলা না? আপনার কি ইচ্ছা আছে অপু ভাইয়ের মতো একটা গার্লফ্রেন্ড পটানোর? ইচ্ছা থাকলে অনেক আগে অনেক কিছু হয়ে যেত। ও, আপনি ইচ্ছা হলে অপু ভাইয়ের থেকে বড় হতে পারতেন? না, অপু ভাইয়ের থেকে বড় না, কম্প্যারিজনে বুঝে যাচ্ছি না আমি বলছি যে অনেক আগেই অনেক হয়ে যেত। আমরা সবাই এটা জানি যে এটা আসলে বর্তমান যুগে এসে, এই পর্যায়ে এসে এটা কঠিন কিছু না, এটা চাইলেই যে কেউ করতে পারে, বিশেষ করে একজন মেয়ে চাইলেই এটা করতে পারে। কিন্তু আমরা করছি না, এটা আমাদের দিক থেকে, এটা আমাদের বুঝতে পেরেছে। আচ্ছা, টনি বারিশার মারামারি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা নিষ্পত্তি কিভাবে করা যায়? আপনি তো সবাইকে উপদেশ দেন, আপনি যদি এই ব্যাপারে কোনো একটা না, তাদের তো কোনো দোষ নেই এখানে, তাদের দুজনেরই কোনো দোষ নেই, দোষ আমাদের। হ্যাঁ, কেন দোষ তো আমাদের, যে হচ্ছে দুইটা মেয়ে গ্যাঞ্জাম করতেই পারে, তো এটা নিয়ে এত লাফালাফি করার কি আছে? তারা করুক গ্যাঞ্জাম, তাদের মতো করুক, তাদেরকে আরো জায়গা করে দেওয়া উচিত, কিন্তু আমাদের এটা নিয়ে মাথামাতি করার কি আছে? এটা নিয়ে আপনি কিভাবে নিষ্পত্তি করতে পারেন এটাকে? তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা টনি এবং বারিশার জন্য? নিষ্পত্তির কি আছে এখানে? তাদের পার্সোনাল ঝামেলা, তারা মিটাক না, এখানে আমাদের ইনভলভ হওয়াটাই তো সমস্যা। আপনি মাঝখানে দাঁড়িয়ে দুজনকে কি বলবেন? আমি বাঁশি বাজায় বলবো প্লিজ। কি প্লিজ? কি চুলাচুলি? সেটা তারা করবে, সেটা তাদের ইচ্ছা, সে চুলাচুলি করবে না, মুখে থামাবেন না? দুজন মেয়ে চুলাচুলি করলে কেউ থামাবে না, থামানো উচিত না, করুক না। দেখতে কি মজা লাগে? মজা লাগার কথা না, বা পার্সোনাল আক্রোশ যেটা আছে হোক না, মিটে যাক। আচ্ছা, তার মানে আপনাকে মাঝখানে তারা সাফার করুক দুইজন, আমরা সাফার না করি, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। বুঝতে পেরেছে। তাহসানের ওয়াইফ রোজা, তার এক্স কে নিয়েও আপনি কথা বলেছেন, কি মনে হয় তার এক্স কি তাকে ভালোবেসে ভুল করেছে? সরি, তার এক্সকে নিয়ে আমি প্রথম কথা বলিনি, তার এক্সকে নিয়ে না, আমি তাকে বিয়ের করে আমি বলেছিলাম যে আপনি যদি তৃতীয় কোনো পক্ষ, সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, তৃতীয় কোনো পক্ষের কাছেও আপনার প্রাক্তনের নামে কোনো বাজে কথা বলে বেড়ান, তার মানে আপনি কখনোই তাকে ভালোবাসেননি। আচ্ছা, মেয়ে ভক্তের সর্বোচ্চ পাগলামি কি ছিল? মেয়ে ভক্তের সর্বোচ্চ পাগলামি রিসেন্টলি বইমেলা একটা মেয়ে রাজশাহী থেকে চলে এসেছিল আপনার জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে কি করেছেন? তাকে দেখা করেছি, ছবি তুলেছি। আচ্ছা আচ্ছা, ওকে। বর্ষা চৌধুরীর বিয়ে কিভাবে ঠেকানো যায়? সরি, একটু পরামর্শ।
একটু পরামর্শ, আপনি তো সবাইকে পরামর্শ দেন না, আপনি তো আমি উপদেষ্টা বর্ষা চৌধুরী মানুষের। বর্ষা ওনাকে চৌধুরী আমি- বিয়ে ঠেকানো যায় কিভাবে? উনি বিয়ে করবে, আমি চিনতে পারলাম না আসলে বর্ষা চৌধুরীকে। চেনেন না, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ইদানিং বর্ষা চৌধুরীর বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে। তো সে একটা মানুষ বিয়ে করতেই পারে, তাকে থামাবো কেন বুঝলাম না আমি। আপনি তো সবকিছু নিয়ে কথা বলেন, না, তাই আমি দেখিনি আসলে বর্ষা চৌধুরী আমার সামনে আসেনি বা আমি চিনিও না তাকে, কোনো কারণে ইয়ে করছে। কিন্তু সে বিয়ে, একটা মানুষ বিয়ে করতে চায়, তাকে থামানোর মানে থামাবেন না, উৎসাহ দিবেন। মানে ইস্যুটা কি হচ্ছে একটু বলেন আমাকে, যে থামানোর কি হলো তাকে? ওনার বিয়ে নিয়ে অনেক কথা উঠছে কেন? যে উনি কারণটা 3-4টা মানে মতান্তরে 7টা বিয়েও করেছেন এবং এখনো করে যাচ্ছেন। একসাথে করছে 7টা নাকি একটার একটার পর পর একটা? তো একের পর একটা তো লিগ্যাল না? এখন পর্যন্ত দুজন স্বামী তার মানে এক্সিস্টিং, একজন স্বামী দাবি করছেন, আরেকজন স্বামী আছেন। যদি এটা লিগ্যাল হয়ে থাকে, হ্যাঁ। যে এটা তো লিগ্যাল, মানে আপনি চাইলে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করতে পারবেন, রাইট? এটা তো বাংলাদেশে লিগ্যাল। আচ্ছা, তার মানে আপনি বর্ষা চৌধুরীকে উৎসাহ করবেন, তাই তো? উৎসাহ না উৎসাহ করা কি আছে, এখন তার লাইফ এটা। সে যদি একটা কেন, সে 100টা বিয়ে করুক, কিন্তু লিগালি করুক, আচ্ছা। ইলিগালি কোনো কিছু না এবার করুক। একটু উপদেশ দেন, ঠিক আছে? আমাদের বাংলা সিনেমার কাউকে উপদেশ দেন। বাপ্পা হেনাকে যে পছন্দ করতো, বাপ্পা তো হেনাকে পায়নি, বাপ্পারাজ, জানেন তো? আমি কিভাবে জানবো? আপনি জানেন না? আপনি বাংলা সিনেমা দেখেননি? ইদানিং ভাইরাল হচ্ছে, আপনি জানেন না? ওকে, আচ্ছা, ওমর সানিকে তো চেনেন, মৌসুমীকে তো চেনেন। ওমর সানি মানে হচ্ছে ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক উনি? সিরিয়াসলি, এই ছেলে মানে কোনো সিনেমার কিছুই জানে না। বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক ওমর সানি? উনি না? উনি কে তাহলে? আমি উনাকে চিনি। ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, ইলিশ কাঞ্চন স্যার, উনি, হ্যাঁ হ্যাঁ, উনাকে আচ্ছা, চিনি। আপনাকে আমি কিছু নাম বলবো, সেই নামগুলোর বিশেষণে বিশেষায়িত করবেন, ঠিক আছে? তাদেরকে কোনো উপদেশ দিতে পারেন, যেহেতু আপনি একজন মানে সব জানতা শমশের। হ্যাঁ, আমি কিছু জানি, এই যে মাত্র কয়েকটা নাম বললাম, আমি তাদেরকেই চিনি না। চেনেন না? আচ্ছা, ফুড আপে। ফুড আপি, হ্যাঁ, উনি অনেক ভালো করছে, উনাকে উপদেশ দেওয়ার কি আছে? উনি যেটা করছে ভালোই করছে। জাস্ট ডোন্ট ওয়ারি, আপনার একটা ফেসবুক পেজ হোক বা যেটাই হ্যাক হয়ে যাক, ওনার তো অনেক সমস্যা হয়েছে এটা নিয়ে। জাস্ট ডোন্ট ওয়ারি, ফুড আপি ইজ নট জাস্ট আ পেজ, ইজ নট জাস্ট আ ইউটিউব চ্যানেল। ফুড আপি ইজ সামথিং মোর। হ্যাঁ, আচ্ছা, মেহজাবিন। ওই যে যিনি অ্যাক্ট্রেস, হ্যাঁ। ইউ আর দ্য বেস্ট, বাংলাদেশে গ্ল্যামার কি, স্টারডাম কি, ইউ হ্যাভ দ্যাট, ওয়াও। আচ্ছা, আরজু জিবরান। আর যে জিবরান, ইউ আর ডুইং গ্রেট, একটু দ্রুত কন্টেন্ট আপলোড করেন, আপনার কন্টেন্টের জন্য আমি অপেক্ষা থাকি। আপনিও তো অনেক গ্যাপে গ্যাপে আপলোড করছেন। হ্যাঁ, এই জন্যই আর কি অন্যের উপর দিচ্ছি। ওকে, ময়ূক রঞ্জন দাস। ওই ময়ূক যে- রঞ্জন ওই যে- ঘোষ। ওই যে বাংলাদেশ থাকবে না, ওই সাংবাদিক উনি, প্লিজ যেটা করছেন করে যান, কিপ ইট এন্টারটেইনিং আস, উই লাভ ইউ। আপনি তাকে পছন্দ করেন? একটা এন্টারটেইনিং ফ্যাক্টরি, কেমন অপছন্দ কেন করব? আচ্ছা, শান্তি রেহমান মনে হয় না? শান্তি রেহমান। সেটা আমি জানি না, যাই হোক। অ্যান্ড মানুষ বলবেই, মানুষের কথায় কান দেওয়ার কিছু নেই, গো অ্যাহেড। মিস চকলেট। কেটা? মিস চকলেট। আমি চিনি না, সরি। আমি সিঙ্গেল। আমি 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 ওনাকে চিনি না, সরি। উনি, আচ্ছা আচ্ছা, রাফসানদার ছোট ভাই। ইউ আর ডুইং গ্রেট, বাংলাদেশের ইউটিউব জিনিসটাকে একটা অন্য পর্যায়ে আপনি নিয়ে গেছেন। সো এই জীবনে ছোটোখাটো ধাক্কা আসবেই, এগুলো নিয়ে থেমে থাকার কোনো কারণ সালমান নেই। মুক্তাদির। ইউ আর দ্য পেওনিয়ার, দ্য বস, ইউ নো হাউ টু প্লে, জাস্ট প্লে। প্লে। হ্যাঁ, উনি তো, হি ইজ দ্য অনলি প্লেয়ার। আই মিন, উনি জানে কিভাবে সব কিছু নিয়ে খেলতে হয়, লাইক ওনার কন্ট্রোভার্সিগুলোকে উনি কিভাবে একটা স্পন্সর ভিডিওতে কনভার্ট করে। মানে উনি খেলা পছন্দ করে, তাই তো? ভালো খেলেন আপনি? Yeah. ভালো খেলেন না? না। আপনি কি খেলতে ভালোবাসেন? আমি আমি খেলতে ভালোবাসি, আমি ক্রিকেট ভালোবাসি, ফুটবল ভালোবাসি, সব কিছুই ভালোবাসি, কিন্তু আমি পারি না আসলে, আচ্ছা, কোনো কিছুই পারি না। বুঝতে পেরেছি। শামস। সাম শামস, থটস অফ শামস। ফানি ভিডিও বানায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওনার খুব কম কন্টেন্ট আমার সামনে আসছে, কিন্তু হ্যাঁ, উনি যেহেতু ফানি ভিডিও বানায়, কিপ পিপল স্মাইল। ডানা কারিনা, দুজনকে নিশ্চয়ই জানেন। Sorry? ডানা কারিনা, ডানা ভাই জোস। কারিনা আপু হচ্ছে ওই যে রিসেন্টলি একটা শর্ট ফিল্ম করছে 3624, উনি কারিনা আপু। শর্ট ফিল্ম? আমি তো জানি Film. চলচ্চিত্র। চলচ্চিত্র করছেন উনি। হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে কারিনা আপু। আর হচ্ছে ডানা ভাই জোস আর শামস একই না?
আপনি কোন ওয়ার্ল্ডে থাকেন আমি জানি না। এনিওয়েজ ডানা ভাই জোস আর সামস একই না। আচ্ছা আমি না এটা আসলে সবাইকে একটু ক্লিয়ার করে দিই, এই যে আমি চিনি না এটা আমি কাউকে অপমান করে বা ছোট করে বলছি না, আমি জেনুইনলি চিনি না। আম সো সরি, অনেকে আমাকেও চেনেন না, সো আম এক্সট্রিমলি সরি যদি আমি না চিনে থাকি। হয়তো বা অবশ্যই তারা আমার থেকে অনেক পপুলার কেউ, আমি চিনি না, এটা আমার দোষ আসলে। আচ্ছা কারিনা আপুকে নিয়ে যদি বলতে হয়, ইউ আর আ গ্রেট অ্যাক্ট্রেস, কিপ ইট আপ। আমি আরও বেশি আপনাকে দেখতে চাই টিভির পর্দায়। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অ্যান্ড আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে। আপনার শেষ মুহূর্তে আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের ভালো থাকা, এবং এইখানেই দেখবেন অন্যান্য মানুষ আপনাকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করবে। সো জাস্ট যখন জীবনে কোনো কঠিন মুহূর্ত দিয়ে যাবেন, একটা কথাই মাথায় রাখবেন যে কী করলে আপনি নিজে হ্যাপি থাকবেন। আপনার অন্য কারো কথা চিন্তা করার দরকার নেই, কারো কথা মাথায় রাখার দরকার নেই। জাস্ট যখন জীবনে একটা ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, যে জাস্ট একটা প্রশ্ন করবেন নিজেকে, সেটা হচ্ছে যে আপনি এখন যে মুহূর্তে আছেন এবং এই কাজটা করলে দুইটা মানুষ কি খুশি হতো? এই দুইটা মানুষ হচ্ছে 60 বছর বয়সী আপনি এবং 12 বছর বয়সী আপনি। আপনি এখন জীবনে যে পর্যায়ে আছেন, 12 বছর বয়সী আপনি কি খুশি হতেন? বা 60 বছর বয়সী আপনি এই বয়সে এই অবস্থায় থাকলে কি আফসোস করতেন না? সো এই আফসোসটা যেন না হয়, জীবনে কোনো আফসোস যেন না থাকে। প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ, এবং কখনো অন্যের কারণে নিজের ক্ষতি করার কথা মাথায় আনবেন না। থ্যাংক ইউ। অলরাইট, সো এই ছিল দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটোর আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটু পরে কিন্তু রেডিও লাইভে আমি চলে আসবো, আর যে সমৃদ্ধি একদম রাত 10টা পর্যন্ত থাকবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন।